আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা হলো যে এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, যেরকম রফিক ভাইয়া যে আজকে সেশনটা নিয়েছে তো সেটার কমপ্লিমেন্টারি হিসেবেই জাস্ট হলো ভাইয়া যে টপিকগুলো টাচ করেছে আমি সেগুলো এক্সপ্লেন করবো, প্লাস আমরা আরও কিছু প্লটস এবং প্র্যাকটিক্যালি আর কি আমরা যেই কাজগুলো করি সেগুলোর কিছু রেজাল্ট দেখাবো, যে আসলে আমরা কী ধরনের প্লট জেনারেট করি এবং আসলে কী কী আইডিয়া থাকা দরকার, যে আমাদের সাথে এক্সপেকটেশনটা কী হবে সেরকম কিছু ব্যাপার, সাথে বেসিক কিছু কথাবার্তা। তো এটা আর কি, যে এরকম ইন্ট্রোডাকশন টু সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালিসিস। তো শুরুতেই যেটা হলো আমরা মানে শুরুতে আমরা যেটা দেখাই যে আসলে আমরা যদি এটাকে বলা হয় যে আমরা সামনে যে পিরামিডটা দেখতেছি এটা হলো যে এভিডেন্স পিরামিড বলা হয় বা রিসার্চ পিরামিড। তো এখানে এভিডেন্স পিরামিডের মধ্যে নিচে যেটা সবার নিচে সেটা মানে এভিডেন্স কোয়ালিটি হলো লোয়েস্ট, এখানে কোয়ালিটি লোয়েস্ট, নিচে যত উপরে যাব আমরা তত হাইয়েস্ট এভিডেন্স। তো আমরা নিচ থেকে যদি দেখি আসলে যে সবার নিচে হলো ওপিনিয়ন অফ এক্সপার্ট, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে এক্সপার্ট ওপিনিয়ন এটা কিন্তু খুবই সবার নিচে। এক্সপার্ট ওপিনিয়ন বলতে এখানে যেরকম যে কোনো একজন স্পেশালিস্ট বলতে পারেন, যে মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, বা তার যে প্র্যাকটিক্যাল নলেজ বা তার মানে হিউজ একজন কার্ডিওলজিস্টের যে প্র্যাকটিক্যাল নলেজ বা তার লাইফ লং এক্সপিরিয়েন্স সেটার উপর ডিপেন্ড করে যদি কোনো একটা ওপিনিয়ন দিই সেটা হলো যে তার এভিডেন্স লোয়েস্ট। তারপর আমরা যদি দেখি যে ইন ভিট্রো রিসার্চগুলো যেগুলো ল্যাবে করা হয় সেই ধরনের, সেগুলো এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে সেগুলো একটু বেশি কোয়ালিটি। তারপর অ্যানিম্যাল রিসার্চ হলো যে বিভিন্ন মডেল ইউজ করা হয়, মাউস মডেল ইউজ করা হয় মেনলি, যেটা আর কি ল্যাবে করা হয় অ্যানিম্যাল রিসার্চের মধ্যে। সামটাইমস আর্মাডিলো, গিনিপিগ এই ধরনের অ্যানিম্যাল ইউজ করা হয়, সেই ধরনের রিসার্চগুলো আর কি মানে মোর এভিডেন্সফুল দেন এক্সপার্ট ওপিনিয়ন। দেন হলো যে কেস রিপোর্ট অ্যান্ড সিরিজ। কেস রিপোর্ট বিশেষ করে কেস রিপোর্ট হলো যে ওয়ান সিঙ্গেল কেস, ওটা যদি আমরা পাবলিশ করি সেটা হলো কেস রিপোর্ট। আর যদি মাল্টিপল কেসকে, অনেক সময় দেখা যায় যে 4-5টা কেস বা সামটাইমস মোর দেন দ্যাট অনেকগুলো কেস একসাথে কম্পাইল করে পাবলিশ করে, মানে সিমিলার কেসগুলো দেখা যায় একই ডিজিজের এবং সেগুলো ট্রিটমেন্ট অনেক সামটাইমস একইভাবে করা হয় এবং সেগুলো রিপোর্ট করা হয়, তো সেগুলো হলো যে কেস সিরিজ হিসেবে পাবলিশ করে। তারপর ক্রস সেকশনাল স্টাডিগুলো তারপর মানে কেস রিপোর্টের চেয়ে একটু মানে লেভেল অফ এভিডেন্স তা একটু উপরে। তারপর কেস কন্ট্রোল স্টাডি, বিশেষ করে বাংলাদেশে কিন্তু এই ক্রস সেকশনাল স্টাডিগুলো খুব বেশি করা হয়, কিন্তু ক্রস সেকশনাল স্টাডিগুলো আসলে বিশেষ করে মানে এই সেটিংসে এগুলো খুব বেশি যে মানে ইম্প্যাক্টফুল এরকম না আসলে। সেটা আর কি সবচেয়ে ইম্প্যাক্টফুল আমরা যদি বলি যে আরসিটি হলো যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হলো মানে এভিডেন্সের দিক থেকে প্রাইমারি রিসার্চের মধ্যে সবচেয়ে ইম্প্যাক্টফুল হলো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, কারণ এখানে আমরা ডিরেক্ট ইন্টারভেনশন দিচ্ছি, মানে এগুলোকে এক্সপেরিমেন্টাল স্টাডি বলা হয়। আর এগুলো হলো অবজারভেশনাল স্টাডি, জাস্ট আমরা অবজারভেশন করতেছি যে আমরা কোন একটা ডিজিজ বা কোন একটা এপিডেমিওলজিক্যাল ফেনোমেনন ওখানে আমরা জাস্ট অবজারভেশন করতেছি, কিন্তু কোনো আমরা মানে ইন্টারভেন করতেছি না, আমরা কোনো ইন্টারভেনশন দিচ্ছি না, ইন্টারভেন করতেছি না, জাস্ট আমরা অবজার্ভ করতেছি। আর র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা এগুলো হলো ইন্টারভেনশনাল স্টাডি, এখানে আমরা ডিরেক্ট ইন্টারভেনশন করতেছি, এগুলোকে এক্সপেরিমেন্টাল স্টাডিও বলা হয়। তো এটা হলো যে এরকম র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল সবার উপর। তারপর যেটা তারও উপরে যেটা যে সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস, সেটা হলো যে মানে টপে। এর কারণটা হলো এরকম, এখানে সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস অফ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল যেটা সেটা হলো যে সবার উপর সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস অফ আমরা শর্ট ফর্মে সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিসকে আমরা SRMA লিখি। তো সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস অফ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল সেটার লেভেল অফ এভিডেন্স সবচেয়ে উপরে। কারণটা হলো সামটাইমস ওয়ান সিঙ্গেল আরসিটি অনেক সময় ইনকনক্লুসিভ রেজাল্ট দিই। কারণটা হলো যে বিভিন্ন আরসিটিতে যদি স্যাম্পল সাইজ এডিকুয়েট না হয়, অথবা সামটাইমস অনেক কারণে দেখা যায় পি ভ্যালুটা সিগনিফিক্যান্ট আসে না, মোর দেন 0.05 হয়ে যায়, কনফিডেন্স ইন্টারভালটা ওয়াইড হয়ে যায়, তখন কিন্তু আরসিটির রেজাল্টগুলো ইনকনক্লুসিভ হয়ে যায়। তারপর আবার সাথে মাল্টিপল আরসিটি সামটাইমস দেখা যায় বিভিন্ন আরসিটির ডেটাটা বিভিন্ন রকম হয়, বিভিন্ন ইনকনসিস্টেন্সি থাকে, যে একটার সাথে আরেকটা মানে এগ্রি করতেছে না বা একটু ডিফারেন্ট থাকে। তো সেক্ষেত্রে
আমরা ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু আমরা ওয়ান সিঙ্গেল আরসিটি আমরা ইউজ করতে পারি না। ওয়ান সিঙ্গেল আরসিটি দিয়ে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। আমাদের ডিসিশন নেওয়ার জন্য যেটা করতে হবে যে ওই টপিকের উপর, ওই রিসার্চ কোয়েশ্চেনের উপর যতগুলো আরসিটি পাবলিশ হয়েছে সেগুলোর ডাটা নিয়ে আমরা কম্পাইল করব। সেই ডাটা কম্পাইল করার ব্যাপারটাই হলো যে মেটা অ্যানালাইসিস পুরো ব্যাপারটাই হলো যে এটা ডাটা ড্রিভেন একটা প্রসিডিওর। এখানে আমরা এনাফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, বিভিন্ন ধরনের প্লট জেনারেট করি, সব ধরনের আমরা আউটকাম মেজার করার পাশাপাশি আমরা পাবলিকেশন বায়াস, বিভিন্ন ধরনের বায়াস আছে কিনা এগুলো আমরা দেখি ফানেল প্লটের মাধ্যমে, রিস্ক অফ বায়াস অ্যাসেসমেন্ট করি। এবং সামটাইমস যদি এখানে হ্যাটারোজেনিটি থাকে, হ্যাটারোজেনিটি হলো যে বিভিন্ন ট্রায়ালের আউটকাম যদি বিভিন্ন রকম হয়, এবং এটা আমরা দেখা যায় একটু পর দেখাবো, হ্যাটারোজেনিটি থাকলে আমরা হ্যাটারোজেনিটিটা কেন আসলো এগুলোর অ্যানালাইসিস করার জন্য আমরা রিগ্রেশন করতে পারি, মেটা রিগ্রেশন বলা হয়। আমরা ইউনিভেরিয়েট রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, এই ধরনের রিগ্রেশন আমরা ইউজ করি, কারণ হলো সোর্স অফ হ্যাটারোজেনিটি বের করার জন্য। তাছাড়া আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করি। মানে এখানে একটা ব্যাপার হলো যে বিশেষ করে অবজারভেশনাল স্টাডিগুলো যারা মনে হয় যে আপনারা অনেকেই এই গ্রুপে যারা আছে যে অবজারভেশনাল স্টাডিগুলো যারা করেছে তারা জানে যে আসলে এখানে মেন টাস্ক হলো ডেটা কালেকশন করা। এখানে দেখা যায় সবচেয়ে হেকটিক প্রসেস হলো যে বিভিন্ন সেন্টারে গিয়ে ডেটা কালেকশন করা, এবং ডেটা কালেক্ট করার পর কিন্তু ওখানে ডেটা অ্যানালাইসিসটা কিন্তু খুব বেশি কিছু না, বা এটার জন্য যেটা আর কি আমরা তো আর কি সব ধরনের স্টাডিতেই মানে করেছি তো এক্সপিরিয়েন্স, ওইখানে ডেটা অ্যানালাইসিস যেটা যে এসপিএসএস বা স্টেটাতে যেভাবে যে করে ওখানে জাস্ট কিন্তু সিম্পল কিছু গ্রাফ তৈরি করা হয়, প্লট যেরকম ওই বার চার্ট, পাই চার্ট, এই ধরনের চার্ট, সাথে সামটাইমস ওই রিগ্রেশন করা হয়, ওই কক্স রিগ্রেশন করা হয় অনেক সময়, বা অনেক সময় বিভিন্ন ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস করা হয়, এগুলো করে পাবলিশ করে দেওয়া যায় অবজারভেশন স্টাডিগুলো। আর মেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা দেখা যায় মানে এখানে স্ট্যাটিস্টিক্যালটা অনেক রোবাস্ট। এখানে আমরা বিভিন্ন ধরনের প্লট জেনারেট করি এবং সেন্সিটিভিটি অ্যানালাইসিস করি, বিশেষ করে নর্মাল মেটাতেই আমরা এগুলো করি। আর আরেকটা কনসেপ্ট হলো আমরা যেটা বলেছি যে নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস আমরা করি। তো নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিসটা হলো আরও অ্যাডভান্স, এবং আমি দেখাবো আমরা কী ধরনের প্লট জেনারেট করি নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস। এবং আমরা অলরেডি আমরা নর্মাল মেটা বলতে আমরা জাস্ট হলো যে মেটা অ্যানালাইসিস বোঝাচ্ছি। তো আমরা অনেকগুলো মেটা অ্যানালাইসিস করেছি, মোর দ্যান 20 করেছি আমরা, এবং নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিসও অলরেডি আমরা প্রায় 8-10টার মতো করেছি, বা আমার প্রজেক্ট রানিং আছে। তো আমরা মানে বিভিন্ন এই ধরনের কাজ করি। তো যেরকম আবার নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিসকে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করি, ফ্রিকোয়েন্সি স্পেস, আমরা ওটাও বলবো। তো লেভেল অফ এভিডেন্স যদি দেখি তাহলে এটা হচ্ছে মানে সবার উপরে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি কোনো সিস্টেমেটিক রিপোর্ট মেটা অ্যানালাইসিস করি যেটা অবজারভেশন স্টাডি নিয়ে, আমরা কিন্তু মেটা অ্যানালাইসিস শুধু আরসিটি নিয়ে করতে পারি, অথবা আমরা করতে পারি অবজারভেশন স্টাডিগুলো নিয়ে আমরা করতে পারি। এটা হলো আমরা যখন প্রজেক্টগুলো স্টার্ট করার আগে আমরা প্রোটোকল দিয়ে দিই, প্রোটোকল আমরা সেট করে দিই যে আসলে আমরা কী নিব। এর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে অনেক সময় অনেক টপিকের মধ্যে এনাফ আরসিটি থাকে না। যদি এনাফ আরসিটি না থাকে তখন দেখা যায় আসলে আমরা তো এনাফ আরসিটি না থাকলে আমরা কী করতে পারি, আমাদের দুটো অপশন, আমরা ওটা করবোই না সিস্টেমেটিক রিপোর্ট মেটা অ্যানালাইসিস, অর আমরা অবজারভেশন স্টাডিগুলো নিয়ে আমরা একটা সিস্টেমেটিক রিপোর্ট মেটা অ্যানালাইসিস করতে পারি। এবং এটা ভ্যালিড, অনেক অবজারভেশন স্টাডি নিয়ে সিস্টেমেটিক রিপোর্ট মেটা অ্যানালাইসিস করা আছে, পাবলিশ করা আছে, পাবমেডে খুঁজলে পাওয়া যায়। তো এইভাবে আমরা করি যে যদি এনাফ আরসিটি না থাকে তখন আমরা অবজারভেশন স্টাডিগুলোকে ইনক্লুড করি। তো যদি কোনো কারণে অবজারভেশন স্টাডি ইনক্লুড করা হয় সিস্টেমেটিক রিপোর্ট মেটা অ্যানালাইসিস, তখন দেখা যাবে যে ওটার লেভেল অফ এভিডেন্স কিছুটা কমে যাবে, এটা আরসিটি যে নিচে চলে আসবে, এটা কিন্তু তখন মানে এত উপরে যাবে না। অনলি ইফ যদি সিস্টেমেটিক রিপোর্ট মেটা অ্যানালাইসিস আরসিটি সেগুলোই আর কি হায়েস্ট লেভেল অফ এভিডেন্স, এটা আর কি হলো কনসেপ্টটা। তো এটাই হলো রিসার্চ পিরামিড। নেক্সট আমরা দেখবো যে বিভিন্ন টাইপের রিভিউ, আমরা বিভিন্ন ধরনের রিভিউ করতে হয়, বিশেষ করে যারা মানে এরকম পাবলিকেশন এগুলোর সাথে এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে আসলে রিসার্চ বা পাবলিকেশন সবাই স্টার্ট করে হলো কেস রিপোর্ট দিয়ে। আসলে কেস রিপোর্ট পাবলিশ করাটা এটাও একটা রিসার্চের মধ্যেই পড়ে। এবং কেস রিপোর্ট আমি যেটা বলি আর কি, যে যারা ইনিশিয়ালি তারা কিন্তু বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট লেভেলে যারা, তার ইন্টারেস্টিং একটা কেস পেলো ওয়ার্ডে আজকে, সেটা কিন্তু তারা পাবলিশ করতে পারে যদি তাদের এনাফ
ওই ধরনের মানে পাবলিকেশন কীভাবে করতে হয় এই নলেজটা থাকে, তাহলে কিন্তু খুব আহামরি একটা কিছু না যে কেস রিপোর্ট পাবলিশ করা, কারণ ওখানে স্ট্যাটিস্টিক্যাল কোনো ব্যাপার নাই, জাস্ট সে যে ডিজিজটা সেটার কিছু মানে রিলেটিভ কিছু নলেজ প্লাস ওই ডিজিজের ফাইন্ডিংসগুলো যেটা পেলো সে ওয়ার্ডে বা হসপিটালে, সেটা নিয়ে সে কিন্তু একটা কেস রিপোর্ট পাবলিশ করতে পারে। এটা খুবই ইজি এবং তার মানে কেস রিপোর্ট পাবলিকেশনের মাধ্যমেই কিন্তু মানে ইন্ট্রোডাকশন টু রিসার্চ এটা আর কি হয়। তো কেস রিপোর্ট পাবলিশ করার পরেই যেটা করা যায় যে কেস রিপোর্ট পাবলিশ কিন্তু খুব যে মানে অনেকজন মিলে করতে হবে এরকমও না, একজন দুইজন এভাবেই করা যায়। বিশেষ করে আমি কেস রিপোর্ট একটা পাবলিশ করেছি জাস্ট দুইজন মিলে, আমি রিভিউ পাবলিশ করেছি জাস্ট আমি একাই পাবলিশ করেছি নেগেটিভ রিভিউ মানে এই ধরনের কাজগুলো কিন্তু এরকম যে খুব বড় একটা টিম লাগবে বা খুব সিনিয়র একজনকে লাগবে এরকমও নাকি, জাস্ট তার যদি এনাফ ওই ধরনের নলেজ থাকে কীভাবে মেনুস্ক্রিপ্ট সাবমিট করতে হবে এবং মেনুস্ক্রিপ্টের জন্য রেসপন্স টু রিভিউয়ার কীভাবে কভার লেটার সাবমিট করতে হবে সব কিছু, তার যদি ওই ধরনের মানে নলেজটা থাকে সে কিন্তু কেস রিপোর্টটা খুব ইজিলি পাবলিশ করতে পারে। এবং কেস রিপোর্ট পাবলিকেশনের ক্ষেত্রে যেটা আর কি আমি বলি যে বিশেষ করে ম্যাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে বা নেটওয়ার্ক ম্যাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে এখানে মানে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্লাস মানে আমরা সফটওয়্যার যেগুলো ইউজ করি সেগুলো মানে নলেজ লাগবে, যেটা কেস রিপোর্ট করতে লাগে না। তো এই ব্যাপারটা আর কি যে বিশেষ করে বাংলাদেশে মানে হিউজ কেস আছে, যদি মানে খুবই রেয়ার কেস, অনেক ধরনের কেস আছে এবং মাঝে মধ্যে আমি দেখি যে অনেকে ফেসবুকে এগুলো পোস্ট করে যে আজকে খুবই একটা রেয়ার কেস পেয়েছে, সেটা ট্রিটমেন্ট করেছে এবং তার ইমপ্রুভ হয়েছে। মানে এটা আই হাইলি অ্যাপ্রিসিয়েটেড যে এরকম রেয়ার কেসগুলো সে মানে ট্রিটমেন্ট করার পর এটা ভালো হয়েছে, এটা ফেসবুকে পোস্ট করেছে। কিন্তু এটা ফেসবুকে পোস্ট করার চেয়ে যেটা সে করতে পারতো, অবশ্যই করবে ফেসবুকে, কিন্তু সে এটা একই সাথে কেস রিপোর্ট হিসেবে বিভিন্ন ভালো জার্নালে পাবলিশ করতে পারতো। পাবমেড ইন্ডেক্স অনেক জার্নালে কেস রিপোর্ট অ্যাকসেপ্ট করে, পাবমেড ইন্ডেক্স হাই ইন্ডেক্স জার্নালে, এবং তার লেভেল অফ কোয়ালিটির উপর ডিপেন্ড করে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কোন জার্নাল সাবমিট করবে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু তারপরেও পাবমেড ইন্ডেক্স জার্নালে মানে অনেক কেস রিপোর্ট অ্যাকসেপ্ট করে বিভিন্ন জার্নালে। তো সেটা মানে ওইরকম রেয়ার কেসগুলো পাবলিশ করলে যেটা হয় যে এভাবে আর কি ইন্ট্রোডাকশন টু রিসার্চ সেটা হয়। তো ওটা আর কি জাস্ট একটা আমরা এখন যেটা আর কি দেখবো যে বিভিন্ন টাইপের রিভিউ। তো রিভিউর ক্ষেত্রে যেটা বললাম যে মানে কেস রিপোর্ট পাবলিশ করার পরে অনেকে রিভিউ আর্টিকেল পাবলিশ করে, এখানে আপনারা অনেকেই আছেন যে যারা রিভিউ আর্টিকেল পাবলিশ করেছেন অলরেডি বিভিন্ন রিভিউ। তো বিভিন্ন রিভিউর মধ্যে একটা হলো যে ন্যারেটিভ রিভিউর ক্ষেত্রে দেখা যায় যে লিটারেচার রিভিউ আর ন্যারেটিভ রিভিউ এটা। তো ন্যারেটিভ রিভিউ ইউজুয়ালি দেখা যায় যে এটার স্কোপ হয় অনেক ব্রড এবং এটার টিপিক্যাল সিনথেসিস যেটা এখানে সিনথেসিস করা হয় ন্যারেটিভ, এখানে খুব বেশি স্ট্যাটিস্টিক্যাল কোনো কিছু অ্যাপ্লাই করা হয় না। স্কোপিং রিভিউটাও এরকম যে আসলে এখানে কোনো ধরনের কোয়ালিটি মানে এখানে কোয়ালিটি অ্যাসেসমেন্ট কিন্তু নাই ন্যারেটিভ রিভিউ স্কোপিং রিভিউ কোনোটাতেই। তারপর এখানে জাস্ট হলো যে এগুলো ন্যারেটিভ, এখানে কিন্তু মেনলি কোয়ালিটেটিভ, এখানে কোয়ান্টিটেটিভ কোনো মেজার আসলে খুব বেশি থাকে না এখানে, যদিও এরকম লেখা আছে। কিন্তু তারপর এখানে ক্রিটিক্যাল রিভিউ নামে অনেক কিছু আছে। তারপর সিস্টেমেটিক রিভিউ একটা ব্যাপার হলো যে এখানে আমরা এইগুলোর ক্ষেত্রে ন্যারেটিভ রিভিউর ক্ষেত্রে স্কোপিং রিভিউ এগুলোর ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট কোনো ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া ফলো করে না। এখানে আমরা হচ্ছে প্রোটোকল যেটা বলি যে প্রোটোকলটা খুব স্ট্রিক্ট বা রিজিক্ট কোনো প্রোটোকল থাকে না এখানে। জাস্ট হলো এখানে ন্যারেটিভ রিভিউটা খুবই ফ্লেক্সিবল, যে আমার এই কিছু স্টাডি মনে হলো, আমার 5টা স্টাডি মনে হলো, এগুলো নিয়ে আমি পাবলিশ করবো, অবশ্যই আমি পাবলিশ করতে পারবো। নেগেটিভ রিভিউ এরকম, এখানে আমরা ইনিশিয়াল কোনো প্রোটোকল বা খুব হাইলি রিজিড কোনো এরকম ক্রাইটেরিয়া থাকে না। এই ক্ষেত্রে সিস্টেমেটিক রিভিউটা ডিফারেন্ট। সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা কাজ শুরু করার আগে, রিভিউটা স্টার্ট করার আগে যেটা করা হয়, আমরা প্রোটোকল সেট করি, আমরা কোন ধরনের স্টাডি নিব। আমরা এখানে একটা কাজ করি যে পিকো ক্রাইটেরিয়া সেট করি, PICO, এটা অলরেডি অনেকে শুনে থাকবে। PICO এখানে পি হলো পপুলেশন, আর পপুলেশন কী ধরনের পপুলেশন নিব, অ্যাডাল্ট নিব না চিলড্রেন নিব না কোন ধরনের পপুলেশন নিতে চাচ্ছি সেটা আমরা সেট করে দেবো শুরুতেই। ইন্টারভেনশন, আমরা কোন ইন্টারভেনশনটা আমরা ইউজ করব এটা আমরা সেট করে দিব। পপুলেশনের পর পপুলেশন আমরা একটা হলো তো এজ গ্রুপ অ্যাডাল্ট চিলড্রেন, তারপর ডিজিজ কোনটা সেটাও পপুলেশনে চলে যায়। মানে যেরকম এখানে এরকম হতে পারে যে অ্যাডাল্টস উইথ হাইপারলিপিডিমিয়া, পপুলেশনটা এরকম যে অ্যাডাল্টস উইথ হাইপারলিপিডিমিয়া। ইন্টারভেনশন হলো যে অ্যান্টি হাইপারলিপিডিমিক ড্রাগ, এখানে আমরা যেরকম করেছিলাম যে নিউয়ার অ্যান্টি হাইপারলিপিডিমিক ড্রাগ অর
লাইক এখানে আমরা ইনক্লিসিডান নিতে পারি। ইনক্লিসিডান হলো যে নতুন ড্রাগ যে PCSK9 ইনহিবিটর। তো ইন্টারভেনশন আমরা এটা না, কম্প্যারিজনে আমরা নিতে পারি স্ট্যান্ডার্ড অফ কেয়ার, প্লাসিবো আর কন্ট্রোল। কারণ প্লাসিবো সি হলো কম্প্যারিজন আমরা নিতে পারি স্ট্যান্ডার্ড অফ কেয়ার ওর প্লাসিবো ওর কন্ট্রোল, যেখানে ট্রায়ালে যেটা আমরা আর কি রিপোর্ট করে। এখানে আমরা এরকম করতে পারি যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার ওর স্ট্যাটিন আমরা নিতে পারি, যে ইনক্লিসিডান ভার্সেস স্ট্যাটিন এটা নিতে পারি। আর আমরা ডিরেক্ট প্লাসিবো নিতে পারি। এটা আউটকাম, এখানে আউটকাম মেজার আমরা কী করবো, যদি আমরা এই ধরনের একটা স্টাডি করি যে evaluating the safety and efficacy of inclisiran in adults with hyperlipidemia, a systematic review and meta-analysis, এটা কিন্তু একটা রিসার্চ কোশ্চেন হয়ে যায় পিকো ক্রাইটেরিয়ার মধ্যে। এখানে আউটকাম আমরা কী নিব, আউটকাম হলো জাস্ট হলো আমাদের ওই মেজারগুলো, যেরকম LDL C লেভেল রিডাকশন, এখানে আমরা মিন ডিফারেন্স নেব। এখানে আমরা এগুলো স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারগুলো আমরা পরে বলবো, যেরকম আমরা মিন ডিফারেন্স ইউজ করি কোনটা ক্ষেত্রে, আমরা কন্টিনিউয়াস ডেটা হলে আমরা মিন ডিফারেন্স, স্টার ডেভিয়েশন এগুলো ইউজ করি। যদি ডাইকোটোমাস ডাটা হয়, মানে ডাটাটা যদি এরকম যে 1 2 3 4 এই ধরনের হয়, সেগুলো হলো ডাইকোটোমাস ডাটা। আর যদি কন্টিনিউয়াস মানে হলো ওখানে রাউন্ড ফিগার না হয়, যেরকম দশমিক থাকে যে 1.5 2.3 সামথিং লাইক দ্যাট, তো তখন ক্ষেত্রে আমরা মিন ডিফারেন্স ইউজ করি। তো এখানে আমরা এই ডাটাগুলো হবে কন্টিনিউয়াস ডাটা। এখানে LDL C রিডাকশন, লাইপোপ্রোটিন A রিডাকশন, HDL রিডাকশন, TG টোটাল ট্রাইগ্লিসারাইড রিডাকশন, টোটাল কোলেস্টেরল রিডাকশন, এই ধরনের আউটকামগুলো আমরা মেজার করবো। কারণ এটা স্টাডিটা আমরা যদি এরকম অ্যাডাল্ট হাইপারলিপিডিমিয়া ক্ষেত্রে করি, তাহলে কিন্তু স্টাডিটার আউটকাম এরকম হবে। তো এটার ক্ষেত্রে আমরা আউটকাম মেজার করব মিন ডিফারেন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো দিয়ে। তো এটা হলো জাস্ট হলো আমরা এভাবে আমরা করতে পারি যে যদি এখানে আমরা পিকো ক্রাইটেরিয়া যেটা, সেটা আর কি এভাবে আমরা সেট করি। কোনো একটা সিস্টেমেটিক রিভিউ করার ক্ষেত্রে আমরা পিকো ক্রাইটেরিয়াটা ইনিশিয়ালি সেট করি, করার পর ওই পিকো ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা সার্চ স্ট্র্যাটেজি তৈরি করি। সার্চ স্ট্র্যাটেজি তৈরি করার মাধ্যমে আমরা বিভিন্ন ডেটাবেস থেকে এই স্টাডিগুলো, রিলেটেড স্টাডিগুলো আমরা নিয়ে আসি। সার্চ স্ট্র্যাটেজির মাধ্যমে দেখা যায় আমরা পাবমেড, আমরা ইউজুয়ালি যেটা প্র্যাকটিক্যালি করি, পাবমেড, এমবেস, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স আর ককরেন লাইব্রেরি, সেখান থেকে নেই। আর RCT সামটাইমস আমরা clinicaltrials.gov থেকে নেই, কিন্তু সেটা হলো যে আসলে এতগুলো সোর্স থেকে নিলে আর ক্লিনিক্যাল ট্রায়ালস ওখান থেকে নিতে হয় না, কারণ প্রচুর ডুপ্লিকেট চলে আসে। 4-5টা সোর্স নিলে মোর দেন এনাফ, কারণ বিভিন্ন সোর্সে একই রকম স্টাডিগুলোই থাকে আসলে। তাহলে এটা আর কি সিস্টেমেটিক রিভিউটা হলো সিস্টেমেটিক। এখানে আমরা ইনিশিয়াল প্রোটোকল সেট করার পর আমরা কাজ শুরু করব, যেটা অন্যগুলোর ক্ষেত্রে আমরা করি না। এখন সিস্টেমেটিক রিভিউ যেটা, এখানে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এখানে ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করা হয়, কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা হয়, কিন্তু এটাও কিন্তু সিস্টেমেটিক রিভিউ যেটা, এটা পাবলিশ করা হয় যে ওরকমভাবেই ন্যারেটিভ হিসেবে বা কোয়ালিটেটিভ রিসার্চ হিসেবে পাবলিশ করা হয়। এখানে কিন্তু খুব বেশি ডেটা অ্যানালাইসিস বা প্লট, আমরা যেটা বলি যে ফরেস্ট প্লট করি আমরা মেটা অ্যানালাইসিস ক্ষেত্রে, সেটা এখানে করা হয় না। তো এখানে যেটা করা হয় জাস্ট হলো ওই সিস্টেমেটিক রিভিউ হিসেবে এটা পাবলিশ করেছে। আর এটাকে আমরা ওয়ান স্টেপ ফার্দার নিতে পারি, সিস্টেমেটিক রিভিউটাকে ওয়ান স্টেপ ফার্দার নিয়ে আমরা এটাকে মেটা অ্যানালাইসিস করতে পারি। সেটা হলো যে আমরা সিস্টেমেটিক রিভিউ করার পর যেই স্টাডিগুলো পেলাম, ইনক্লুডেড স্টাডি, সেগুলো থেকে ডেটাগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। করার পর আমরা প্লট জেনারেট করতে পারি, গ্রাফ জেনারেট করতে পারি, সেগুলোকে আমরা পাবলিশ করতে পারি। তো সেটা হলো যে মেটা অ্যানালাইসিস। তো এখন কোশ্চেন হলো যে আমরা ডিরেক্ট কি মেটা অ্যানালাইসিস করতে পারি কিনা। আসলে এটা কোশ্চেন হলো যে না, আমরা ডিরেক্ট কখনো মেটা অ্যানালাইসিস করতে পারবো না। আমরা অবশ্যই শুরুতে সিস্টেমেটিক রিভিউ করতে হবে। সিস্টেমেটিক রিভিউ করার পর তারপর এটাকে আমরা মেটা অ্যানালাইসিস করবো। মানে এভরি মেটা অ্যানালাইসিস শুড বি ডান আফটার এ সিস্টেমেটিক রিভিউ। মানে ইনিশিয়াল সিস্টেমেটিক রিভিউ করার পর তারপর আমরা মেটা অ্যানালাইসিস করবো। তো এখানে মেটা অ্যানালাইসিস করার ব্যাপারটা হলো যে আমরা যেই স্টাডিগুলো ইনক্লুডেড হবে, সেই ইনক্লুডেড স্টাডিগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। ডাটাগুলোকে আমরা নিয়ে ডাটা এক্সট্রাকশন করবো শুরুতে। ডাটা এক্সট্রাকশন করার পর তারপর ওই ডাটা যেটা পেলাম, ডাটাগুলোকে আমরা রান করাবো সফটওয়্যার। রান করার পর আমরা প্লট জেনারেট করবো, বিভিন্ন ধরনের প্লট, ফরেস্ট প্লট, ফানেল প্লট, যদি রিগ্রেশন করি তো রিগ্রেশন প্লট, সব ধরনের প্লট আমরা জেনারেট করে আমরা এটাকে পাবলিশ করি। তো মেটা অ্যানালাইসিসটা হলো এরকম যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ফানেল প্লট যেটা হলো যে সেটা হলো যে আমরা পাবলিকেশন বায়াসের জন্য দেখি। এটা হলো যে কোয়ান্টিটেটিভ একটা স্টাডি, একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করি, নিউমেরিটিক অ্যানালাইসিস অফ দ্য মেজার অফ ইফেক্ট অ্যাজিউমিং অ্যাবসেন্স অফ হেটারোজেনিটি। মানে এখানে হেটারোজেনিটি অ্যাবসেন্ট থাকতে হবে এরকম একটা ব্যাপার। ওর মানে হেটারোজেনিটি, লেভেল অফ হেটারোজেনিটি মানে কম হতে হবে, মডারেট এরকম হতে হবে। আমরা বলি যে যদি হেটারোজেনিটির জন্য আমরা একটা বিভিন্ন ধরনের টেস্ট করতে পারি। এর মধ্যে একটা হলো আই স্কোয়ার যেটা, সেটা হলো
ওটার মাধ্যমে আমরা হেটারোজেনিটি চেক করি। আমি একটু পর প্লটের মধ্যে দেখাবো। তো হেটারোজেনিটির ক্ষেত্রে আই স্কোয়ার যদি লেস দ্যান 25% হয় সেটা হলো লো হেটারোজেনিটি, যদি 25 to 50% হয় সেটা হলো মডারেট, আর যদি মোর দ্যান 50% সেটা হলো হাই হেটারোজেনিটি। তো সামটাইমস হেটারোজেনিটি বেশি হয়, তাহলে আমাদের হেটারোজেনিটি এক্সপ্লোর করতে হয় যে হোয়াই দের ইজ হেটারোজেনিটি, সেটার ক্ষেত্রে আর কি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে মেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা অনেক অনেক স্টাডি কিন্তু সিস্টেমেটিক রিভিউ করে পাবলিশ করা হয়। তাহলে এর কারণটা কি যে সিস্টেমেটিক রিভিউ পাবলিশ করা হচ্ছে, হোয়াই দে আর নট ডুইং মেটা অ্যানালাইসিস? আর এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে যে টু ডু মেটা অ্যানালাইসিস অর নট টু ডু মেটা অ্যানালাইসিস, মানে এরকম একটা কোয়েশ্চেন থাকে আসলে মেটা অ্যানালাইসিস কেন আমরা করবো না। একটা ব্যাপার হচ্ছে মেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটা কনসেপ্ট হলো যে মানে অ্যাপল অ্যান্ড অরেঞ্জ কখনো মিক্স হবে না। অ্যাপল থাকবে, অরেঞ্জ থাকবে, তো অ্যাপল আর অরেঞ্জকে মিক্স করা যাবে না। তো মেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার হলো যে স্টাডিগুলো সিমিলার হতে হবে, পপুলেশন অলমোস্ট সিমিলার হতে হবে, ইন্টারম্যাশন কম্পারিজন সব কিছু সিমিলার হতে হবে, মানে শুধু একই টাইপ হতে হবে। এখানে যদি দুইটা বা মাল্টিপল মানে বিভিন্ন ধরনের স্টাডি এবং সেগুলো যদি একসাথে নিয়ে নিই তাহলে মানে ওটা মেটা অ্যানালাইসিস করা ভ্যালিড না, এটা আসলে ভ্যালিড না। তো মেটা অ্যানালাইসিস মানে হচ্ছে শুধু অরেঞ্জ নিয়ে করতে হবে অথবা শুধু অ্যাপল নিয়ে করতে হবে। এখানে আমরা অরেঞ্জ আর অ্যাপলের মিক্সচার নিয়ে যদি আমরা মেটা অ্যানালাইসিস করি তাহলে যেটা বলা হয়েছে একটা টার্ম আছে যে মেটা অ্যানালাইসিস ক্ষেত্রে গার্বেজ ইন গার্বেজ আউট। আমরা যদি ইনিশিয়ালি গার্বেজ নেই তাহলে আউটপুট রেজাল্টটা আসলে গার্বেজ হবে। মেটা অ্যানালাইসিস ক্ষেত্রে এটা বলা হয়েছে গার্বেজ ইন গার্বেজ আউট। তো মেটা অ্যানালাইসিস যদি এরকম মানে এই জন্য দেখা যায় যে এখানে সব স্টাডি মেটা অ্যানালাইসিস করা যায় না, সেক্ষেত্রে এটা সিস্টেমেটিক রিভিউ করে পাবলিশ করতে হয়, যেটা হলো পাবমেডে অনেক সিস্টেমেটিক রিভিউ আছে এবং অনেকে এই গ্রুপে অনেকেই অলরেডি সিস্টেমেটিক রিভিউ পাবলিশ করেছে। তো তাদের এটা নিয়ে অনেক আইডিয়া আছে যে যারা সিস্টেমেটিক রিভিউ পাবলিশ করেছে। এবং সিস্টেমেটিক রিভিউ একটা হলো মেনলি একটা কোয়ালিটেটিভ স্টাডি, এখানে কোয়ান্টিটেটিভ খুব বেশি মানে অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস মানে রোবাস্ট অ্যানালাইসিস করা হয় যেটা মেটা অ্যানালাইসিস করা হয়। তারপর এরকম আরও বিভিন্ন ধরনের রিভিউ আছে, আমি সবগুলোতে যাবো না। এর মধ্যে একটা হলো যে আরেকটা ব্যাপার হলো যে মেটা সিনথেসিস অ্যান্ড আমব্রেলা রিভিউ। তো মেটা সিনথেসিস হলো একটা টার্ম যেটা হলো যে রিভিউ অফ দ্য রিভিউ। যদি সামটাইমস অনেকগুলো মেটা অ্যানালাইসিস বা অনেকগুলো সিস্টেমেটিক রিভিউ নিয়ে আবার রিভিউ করা হয়, সেটা হলো যে মানে এরকম একটা সিনথেসিস যে ওই আমব্রেলা রিভিউ আরেকটা, এটাও একটা রিভিউ মানে এগুলো দেখা যায় বিভিন্ন রিভিউকে নিয়ে এখানে মানে রিভিউকে আবার রিভিউ করা হয়, মানে আমব্রেলা রিভিউ এই ধরনের ব্যাপারগুলো। এখানেও দেখা যায় যে মেটা অ্যানালাইসিসকে আমরা মাল্টিপল মেটা অ্যানালাইসিসকে নিয়ে আবার এটাকে রিভিউ করতে পারি। তো সেটা হলো যে মেটা সিনথেসিস বা আমব্রেলা রিভিউ। এরকম যে আসলে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে দেখা যায় মানে রিভিউ অফ দ্য রিভিউ এগুলো। তো এখানে এটাই। আর তাছাড়া যেটা বললাম যে ন্যারেটিভ রিভিউ বা অন্য ধরনের রিভিউগুলো হলো ফ্লেক্সিবল, যে আমরা সার্চ টার্ম তারপর প্রোটোকল সবগুলা খুব বেশি রিজিডলি ফলো করা হয় না, যেটা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস সেগুলোর ক্ষেত্রে খুব রিজিডলি ফলো করতে হয় এবং এগুলা রিপোর্টিং করতে হয়, যে প্রিজমা প্রোটোকল ওয়াইজ এগুলোকে রিপোর্টিং করতে হয়। এটা তো এইগুলো হলো যে রিভিউ টাইপগুলো আমরা দেখলাম যে এখানে। তারপর আমরা দেখলাম যে আসলে লেভেল অফ এভিডেন্স। আমরা নেক্সট এখন দেখবো যে মেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা বিভিন্ন যেটা বললাম যেমন ফরেস্ট প্লট দিয়ে আমরা রিপোর্ট করি, যে ফরেস্ট প্লটগুলো আউটকাম মেজার আমরা ফরেস্ট প্লট দিয়ে করি। তো এটা হচ্ছে একটা সিম্পল ফরেস্ট প্লট। সিম্পল বলতে কারণটা হলো যে আমি নেক্সট আরও কিছু প্লট দেখাবো, ফার্স্ট প্লট, ফাইনাল প্লট বা সব ধরনের প্লট। তো এই প্লট এগুলো হচ্ছে সিম্পলেস্ট প্লট। এখন এটার ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের একটা স্টাডি ছিল যে ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড নিয়ে, ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড এটা আমার স্টাডি ছিল এবং প্লটগুলো আমার করাই। এই প্লটটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা মেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা প্রতিটা আউটকামের জন্য এভরি সিঙ্গেল আউটকামের জন্য একটা ফার্স্ট প্লট তৈরি করি, জেনারেট করি। তো এইটার আউটকামটা ছিল আসলে ওই টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন, TLR এটা আউটকাম ছিল, টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন, যেটা হলো আইবাস দিয়ে যদি আমরা করি, আইবাস ভার্সেস নন আইবাস। আইবাস মানে হলো ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড, আইবাস গাইডেড PCI করলে মানে PCI করে অনেকগুলো টেকনিক আছে। তো এর মধ্যে ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড আছে, OCT আছে, তারপর হলো মানে OCT, তারপর এনজিওগ্রাফি আছে। তো এগুলোর ক্ষেত্রে আইবাস একটা নতুন টেকনিক। তো ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড দিয়ে করলে ভালো হয় না নন আইবাস টেকনিক যেগুলো সেগুলো দিয়ে করলে ভালো হয়, এরকম একটা আর কি স্টাডি এটা। এটা আমাদের ওই SSC মিডল ইস্ট 2024 অ্যাকসেপ্টেড হয়েছে
অ্যাবস্ট্রাক্টটা আমরা ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করে দিয়েছি, মানে এখন সাবমিশন আন্ডার রিভিউতে আছে, হোপফুলি মানে অ্যাকসেপ্টেড হয়ে গেলে পাবলিশ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট কিন্তু বা অ্যাবস্ট্রাক্ট এটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে মানে পেশেন্স ইজ এ মাস্ট। যারা কাজ করেছে তারা তো আগে জানে, আর যারা আমাদের গ্রুপে আসলে অনেকে আছে যে ইনিশিয়ালি কাজ করতেছে তাদের জন্য এটা বলা যে একটা আমরা সাবমিট করে দেবো, খুব বেশি সময় লাগে, আমাদের কাজ করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু সাবমিট করার পর এখানে আন্ডার রিভিউ প্রসেস এবং সাবমিশন প্রসেস খুবই লেন্দি একটা টাইম। সামটাইমস দেখা যায় যে ভালো জার্নালগুলো পাবমেড ইন্ডেক্স জার্নাল যেগুলো আমরা কোয়ালিটিফুল জার্নাল সাবমিট করি সেগুলো অ্যাভারেজ 2 to 3 months লেগে যায় রিভিউ প্রসেস, অ্যান্ড ফ্রম সাবমিশন টু অ্যাকসেপ্টেন্স এরকম 2 থেকে 3 মাস লেগে যায়। সামটাইমস অ্যাকসেপ্টেন্স মানে অ্যাকসেপ্টেড হওয়ার পরও এটা অনলাইনে আসতে আরও 1 মাসের মতো লেগে যায়, 2 to 4 weeks লেগে যায়। এখানে দেখা যায় ওখানে প্রুফ করতে হয়, প্রুফের ব্যাপার আছে, প্রুফের পর এখানে আরও অনেক ফর্মস সাবমিট করতে হয়, মানে এখানে লেন্দি একটা প্রসেস এবং এটা করতে আসলে ভালোই টাইম লাগে, অ্যাটলিস্ট 2 to 3 months। এবং অনেক সময় বিভিন্ন জার্নালে মোর দ্যান দ্যাট, অনেক সময় সামটাইমস 6 months পর্যন্ত লাগতে পারে। এবং যারা এগুলো নিয়ে আইডিয়া আছে তারা আসলে জানে যে ওই ধরনের জার্নালগুলো, বিশেষ করে আমরা ওইগুলোতে যাই না, বিশেষ করে বিএমজি যেটা ব্রিটিশ মেডিকেল জার্নাল, এখানে একটা পেপার সাবমিট করলে অনলাইনে মানে পাবলিশ অ্যাকসেপ্টেড হলেও মানে অনলাইনে আসতে দেখা যায় 1 বছরের বেশি লেগে যায়। যারা এগুলো নিয়ে আইডিয়া আছে তারা আসলে জানে যে, এবং অনেক রেকর্ড আছে যে 4-5 বছর পর অ্যাকসেপ্টেড হয়ে পাবলিশ হয়েছে। মানে এই মানে যারা এগুলো নিয়ে কাজ করে তারা অবশ্যই এগুলো জানে। আর মানে হলো এই গ্রুপটা তো হেটারোজেনাস গ্রুপ, এখানে অনেক ইনিশিয়ালি তাদের জন্য আর কি বলা যায় আসলে পাবলিকেশন এই স্টেপগুলো খুবই লেন্দি প্রসেস, মানে অ্যাভারেজ ধরে রাখতে হবে যে 3 মাস লাগবে যদি আমরা সাবমিট করলাম এবং খুব বড় কোনো রিভিশন আসলো না, মেজর কোনো যদি রিভিশন না আসে, মাইনর রিভিশন আসলে আসবেই, মাইনর রিভিশন আসলেও সেটা আমরা দেখা যায় মানে রিজলভ করে দিই, মাইনর রিভিশন হলো তখন দেখা যায় অ্যাভারেজ 3 মাস লাগে। এবং সামটাইমস যেটা বললাম যে আসলে কত মাস, মানে এখানে আপার লিমিট বলতে আসলে কিছু নাই, অনেক আর্টিকেল 2 থেকে 3 বছর পর পাবলিশ হয়, তো এগুলো খুবই মানে একটা লেন্দি প্রসেস পাবলিকেশন প্রসেসগুলো। তো এটা যেটা তো আমরা এখানে আসলে ছিলাম যে এই মেটাঅ্যানালিসিসটার ফার্স্ট প্লটগুলো নিয়ে। এখানে ফার্স্ট প্লট যদি দেখি আমরা, ফার্স্ট প্লট হলো যে প্রতিটা, এখানে এই প্লটটা হলো যে ফার্স্ট প্লট, এখানে প্রতিটা স্টাডি, এখানে প্রায় টোটাল 4টা 5টা 6টা 7টা 8টা 9টা স্টাডি, 9টা স্টাডির মধ্যে আমরা দেখেছি যে বিভিন্নগুলো স্টাডিগুলো আমরা নাম ফার্স্ট অথরের নাম ওয়াইজ আমরা দিয়েছি। তো এখানে যেটা হলো এটার ক্ষেত্রে প্রথম যেটা আলি এট অল, তো এটার ক্ষেত্রে যদি দেখি এই লাইনটা, এখানে এটা হলো যে মাঝখানে যেটা এটা হলো তার রিস্ক রেশিও, এখানে আমরা রিস্ক রেশিও বের করেছি, কারণ এই ধরনের স্টাডিগুলো মেনলি আমরা রিস্ক রেশিও বের করি, অনেক সময় অডস রেশিও আমরা ক্যালকুলেট করি, সামটাইমস যেটা বললাম যে যদি কন্টিনিউয়াস ডেটা হয় তখন মিন ডিফারেন্স বের করি। তো এখানে 0.42 রিস্ক রেশিও, আর কনফিডেন্স ইন্টারভালটা খুবই ওয়াইড। কনফিডেন্স ইন্টারভাল যদি দেখি, এটা হলো কনফিডেন্স ইন্টারভাল লাইন, কনফিডেন্স ইন্টারভাল লাইন যদি 1কে টাচ করে রিস্ক রেশিওর ক্ষেত্রে, আর মিন ডিফারেন্সকে যদি 0কে টাচ করে, তার মানে এটা স্ট্যাটিস্টিক্যালি নন সিগনিফিকেন্ট হয়ে যায়, পি ভ্যালু মোর দ্যান 0.05 হবে, মানে এটা আমরা কনফিডেন্স লাইন দেখে আমরা বলতে পারি। এটা কনফিডেন্স ইন্টারভাল লাইন দেখে আমরা বলতে পারি যে এটা পি ভ্যালু মোর দ্যান 0.05 হবে, এই স্টাডিটার রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি নন সিগনিফিকেন্ট। এখন যদি আমরা শুধু এই স্টাডিটা থেকে আমরা রিপোর্ট করতাম যে না আসলে আইবাস আসলে কোনো ভালো কোনো স্টাডি প্রসিজার না, এটা মানে এটা হুদাই, এটা আসলে কাজ নাই, এটা মানে এটা আর নন আইবাস টেকনিক সেম আউটকাম, কারণ এই স্টাডিটা দেখলে এই ধরনের কথাই বলবে, কারণ এটা স্ট্যাটিস্টিক্যাল নন সিগনিফিকেন্ট, পি ভ্যালু মোর দেন 0.05 হবে, কারণ আমি যেটা বললাম যে কনফিডেন্স ইন্টারভাল লাইন 1কে টাচ করেছে, তো এটা স্ট্যাটিস্টিক্যাল নন সিগনিফিকেন্ট। নেক্সট যদি দেখি যে আবার লাডউইনিক, এটা ফার্স্ট অথর নাম অনুসারে, তো এটার ক্ষেত্রে পি ভ্যালু লেস দেন 0.05 হবে, স্ট্যাটিস্টিক্যালি এটা সিগনিফিকেন্ট হবে, কারণটা হলো যে এটা রিস্ক রেশিও 0.04 মানে 0.44 এবং এটা কনফিডেন্স ইন্টারভাল লেস দেন 1, মানে এখানে হলো যে টাচ করে নেই এই লাইন 1 লাইনটাকে, হরাইজন্টাল লাইনটাকে, তো টাচ করে নেই মানে হলো যে এটা সিগনিফিকেন্ট। নেক্সট এই স্টাডিও একই রকম, এটাও বলতেছে এটা নন সিগনিফিকেন্ট, এখানে কনফিডেন্স ইন্টারভাল লাইন ওয়াইড এবং এটা টাচ করে নাই, সরি টাচ করেছে, তো এই জন্য এটা স্ট্যাটিস্টিক্যালি নন সিগনিফিকেন্ট হবে। এগুলো সেম সেম সেম, এগুলো তারপর বলতেছিল যে রিস্ক রেশিও ফেভার্স আইবাস, মানে এই পাশে হলে ফেভার্স আইবাস, এই পাশে হলে নন আইবাস, কিন্তু
নন সিগনিফিকেন্ট। কিন্তু এই স্টাডি এটা যেটা হলো ক্যাং এট অল 23, তো এটা বলতেছে যে আসলে রিস্ক রেশিও আরও মানে ফেভার করতেছে নন আইবাসকে। তার মানে এখানে বলতেছে যে এটা ফেভার্স নন আইবাস, মানে যদি নন ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড টেকনিক যেগুলো আছে সেগুলো দিয়ে যদি কাজ করা হয় তাহলে টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন যেটা সেটা কম হবে। মানে এখানে আউটকাম মেজার করতেছে এভাবে যে টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন, মানে আমরা যে লেশনটা কালপিট লেশন যেটা মানে যেখানে তার এমআই হয়েছে বা যেই আর্টারিটা ব্লক হওয়ার কারণে তার এমআই হয়েছে সেই ব্লকটার মধ্যে আমরা লেশনটাকে তো ইনিশিয়ালি রিভাস্কুলাইজেশন করি। তো রিভাস্কুলাইজেশন করার পর ওই লেশনটাকে রিভাস্কুলাইজেশন করার টেকনিকের মানে যে কতটুকু এই ধরনের টেকনিকগুলো আর কি এখানে কোনটাকে ফেভার করতেছে এটা হলো যে আমরা এখানে ক্যালকুলেট করতেছি। তো যদি এখানে ফেভার্স আইবাস মানে যে তার টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন ভালো হবে, আর যদি ফেভার্স নন আইবাস তার মানে হলো এটা এরকম না, মানে রিভাস্কুলাইজেশন ব্যাপারটা হলো যে পুনরায় তাকে আবার কি পুনরায় কি তার পিসিআই করতে হচ্ছে, তাকে পুনরায় কি ক্যাথ লেভেল নিয়ে যেতে হচ্ছে এরকম ব্যাপারটা। যদি তার এখানে আমরা যদি দেখি টোটাল এখানে পপুলেশনের মধ্যে যদি যেটার ক্ষেত্রে এই ইভেন্টগুলো যদি দেখি ইভেন্ট যদি বেশি হয় তার মানে হলো এটা আইবাসকে ফেভার করে, মানে যেটার ইভেন্ট বেশি সেটাকে ফেভার করে না, যেটার ইভেন্ট কম সেটাকে ফেভার করে। ব্যাপারটা হলো এরকম। যেমন এই স্টাডিটা যদি দেখি যে ক্যাং এট অল এখানে পপুলেশন অলমোস্ট সেম, এটা আরসিটি করারও অলমোস্ট সামটাইমস মানে পপুলেশন একই মানে সেম থাকে মানে দুই আর্মি ইন্টারভেনশন প্লাসিবো আর্ম দুটাতেই। তো এখানে আইবাস গ্রুপে ইভেন্ট ছিল 14 আর এখানে ইভেন্ট 11, তো যেটা হলো মানে যেটা কম সেটাকে ফেভার করবে। তো এখানে 11 মানে এটাকে ফেভার করবে, কারণ আবার এখানে পপুলেশন যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু এটা মানে ওই ওয়েট বা ওখানে ক্যালকুলেশন ব্যাপার আছে, এখানে অলমোস্ট সেম, তো এই জন্য আমি এটা দেখালাম। কিন্তু ডিফারেন্ট হলে বিশেষ করে এগুলো কিন্তু ডবল, তো এটার মানে আবার মেজারটা ডিফারেন্ট হবে। তো ব্যাপারটা এরকম যে এখানে আসলে এটাকেও এরকমভাবে যদি দেখি আসলে অনেকগুলোই এগুলো সবগুলোই নন সিগনিফিকেন্ট, এটা আবার সিগনিফিকেন্ট, কিন্তু আলটিমেটলি আমাদের সবগুলো যদি মেটা অ্যানালাইসিস করার পর আমরা দেখলাম যে আসলে আউটকামটা আমাদের ওভারঅল যে আউটকাম আসলো সেটা হলো রিস্ক রেশিও 0.62, এটা হলো রিস্ক রেশিও আমাদের এটার ক্ষেত্রে 0.62, মানে এটা হলো কম, মানে রিস্ক রেশিও যেটা ক্ষেত্রে কম তার মানে হলো যে ওটাকে এখানে ফেভার করতেছে, মানে তার টার্গেট লেশন রিভাস্কুলাইজেশনের রিস্ক 38% কম যদি আইবাস ইউজ করা হয়, 38% কম, কারণ হলো আমরা তো 0.62 রিস্ক রেশিও এবং এটা 95% কনফিডেন্স ইন্টারভাল যেটা এটা হলো 0.48 থেকে 0.80, তার মানে এটার কনফিডেন্স ইন্টারভালটা 1কে টাচ করে নাই এবং এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এটা পি ভ্যালু কত আমরা যদি দেখি পি ভ্যালু 0.002, মানে এটার পি ভ্যালু খুবই মানে কম, যেটা হলো লেস দেন 0.05 হলে আমরা সিগনিফিকেন্ট বলি। তো এখানে পি ভ্যালু 0.002, তার মানে এটা সিগনিফিকেন্ট। এবং হ্যাটারোজেনিটি হলো এখানে আই স্কোয়ার 0%, মানে স্ট্যাটিস্টিক্যালি এখানে খুব কোনো হ্যাটারোজেনিটি নেই। হ্যাটারোজেনিটি থাকলে আমরা হ্যাটারোজেনিটি এক্সপ্লোর করতাম যে কারণটা কেন হ্যাটারোজেনিটি কেন, বিভিন্ন স্টাডি দেখা যায় বিভিন্ন রকম আউটকাম হলো, অনেক সময় সামটাইমস হ্যাটারোজেনিটি আসে। তো হ্যাটারোজেনিটি আসলে আমরা ওটা দেখা যায় অ্যানালাইসিস করি কেন হ্যাটারোজেনিটি আসে, আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করি। তো এখানে আসলে যেটা আর কি আমরা ম্যাটার্স করে ইম্পর্টেন্সটা হলো এটা যে আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল স্টাডি নিয়ে আমরা যদি কোনো আমরা ডিসিশন মেকিং প্রসেস চাই, যেটা বলা হয় যে গাইডলাইন ডিসিশন মেকিং, যেটা এটা মেনলি করা হয়েছে গাইডলাইন তৈরি করার সময়। যারা গাইডলাইন নিয়ে আইডিয়া আছে বা যারা এখানে তো অনেকে মানে অনেক সিনিয়র লেভেলে আছে, তো যারা গাইডলাইন নিয়ে কাজ করে বা যারা জানে, তো গাইডলাইন ব্যাপারটা কিন্তু এরকম যে আমরা কোনো একটা ডিজিজের ক্ষেত্রে ওভারঅল সব ধরনের স্টাডি মিলে আমরা একটা সিঙ্গেল কিছু আমরা আর কি সাজেশন করব যেগুলা সবাই ফলো করবে, বা ওই দেশের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন থাকে। আমেরিকার জন্য কার্ডিওলজিগুলো এসএসসি থেকে পাবলিশ করে, এসএসসি এইচএ তারা। তো এই ধরনের গাইডলাইন মেকিং বা ডিসিশন মেকিং প্রসেস দেখা যায় সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড
মেটা অ্যানালিসিস, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে যেটা বললাম যে ওয়ান সিঙ্গেল আরসিটি দিয়ে আমরা, এখানে সবগুলো কিন্তু আরসিটি, এখানে আমরা যতগুলো নিই সবগুলো আরসিটি, কিন্তু ওয়ান সিঙ্গেল আরসিটি নিয়ে কিন্তু আমরা কোনো ডিসিশনে পৌঁছাতে পারতেছি না। এখানে যদি এই আরসিটিটা নিতাম তাহলে আমরা বলতাম যে আসলে আইবাস কাজ করে না, এগুলো নিতাম যদি কাজ করে না। আর এখানে বলতেছে যে আরও আইবাস ইউজ করলে আরও খারাপ। আইবাস টেকনিকটা এমনিতেই অনেক কস্টলি, বিশেষ করে বাংলাদেশে প্রবলি এখনও খুব ওইভাবে ইউজ করা হয় না, কারণ খুবই কস্টলি, এটা মেনটেন্যান্সও অনেক কস্ট। তো বিশেষ করে মানে পোর কান্ট্রিগুলোতে আইবাস এখনও আসেনি। তো এরকম একটা কস্টলি প্রসেস দিয়ে আমরা করার পরেও যদি দেখি আবার এখানে ফেভার্স নন আইবাস, তাহলে এটা ইউজ করা তো মানে নেই। তো এরকম কিছু করার পর আমরা আলটিমেটলি কিন্তু দেখতেছি আসলে মেটা অ্যানালিসিস ওভারঅল যে আমরা পেলাম এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তার মানে হলো এটা যে আসলে আইবাস টেকনিক, এগুলো অন্য যে কোনো ধরনের টেকনিক আছে, যে পিসিআই করার অনেকগুলো টেকনিক, যেটা বললাম যে ওসিটি আছে, ফাংশনাল এনজিওগ্রাফি আছে, এফএফআর আছে। তো এরকম টেকনিকগুলোর চেয়ে মানে আইবাস বেস্ট, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি এখানে প্রুভেন। পি ভ্যালু সব কিছু, এবং হেটারোজেনিটিও খুব বেশি নাই, 0% এটা ক্ষেত্রে। এবং অন্য আউটকামগুলোর ক্ষেত্রে আমরা এভাবেই মেজার করতে পারবো। এখানে আমরা 5-6টা আউটকাম মেজার করেছি। আমি আরেকটা স্টাডির ফার্স্ট প্লট দেখাবো। তাহলে ব্যাপারটা হলো এরকম যে আসলে মেটা অ্যানালিসিসের ইম্পর্টেন্সটা এই জায়গায় যে ডিসিশন মেকিং প্রসেস, বিশেষ করে গাইডলাইন কিন্তু কোনো সিঙ্গেল আরসিটিকে সাইট করে না। গাইডলাইনে যারা মানে অনেকে বিশেষ করে ইএসসি গাইডলাইনগুলো, তারা দেখা যায় গাইডলাইনগুলো রেফারেন্স থাকে, তো রেফারেন্স লিস্ট আমরা দেখি যে কোনগুলোকে তারা সাইট করেছে। গাইডলাইন কিন্তু সিঙ্গেল আরসিটিকে খুব কম সাইট করে, তারা এই ধরনের মেটা অ্যানালিসিস করে বেশি সাইট করে, কারণ সিঙ্গেল আরসিটি নিয়ে কখনো ডিসিশন মেকিং পৌঁছানো যাবে না। যদি মেটা অ্যানালিসিসটা রোবাস্ট হয়, মেথডটা রাইগোরাস হয়, তখন দেখা যায় মেটা অ্যানালিসিস আউটকামটা আসলে খুবই ভ্যালিড, যেটা ওয়ান সিঙ্গেল আরসিটি নিয়ে ডিসিশন মেকিং করা যায় না। তো এই জন্য ডিসিশন মেকিং প্রসেসে মেটা অ্যানালিসিসের ইম্পর্টেন্স বেশি, এবং এই জন্য এটা এভিডেন্স পিরামিডেও এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। তাহলে আমি মনে হয় যে একটা ইনিশিয়াল আইডিয়া দিতে পারলাম। নেক্সট হলো আমি কিছু আর প্লট দেখাবো যে আমরা যে ধরনের কাজ করি। এখানে সবগুলো প্লটই আমার করা এবং আমাদের প্রজেক্টের জন্যই করা। তাহলে ওটা ছিল একটা খুবই একটা মানে সিম্পল প্লট। সিম্পল বলতে এরকম যে এখানে আমরা র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করছি। মডেলের মধ্যে আমরা র্যান্ডম ইফেক্ট, ফিক্সড ইফেক্ট দুজন মডেল ইউজ করতে পারি। এখানে র্যান্ডম লেখা আছে, এবং র্যান্ডম দুইটা আর কি বলা হয়েছে, এটাকে র্যান্ডম ইফেক্ট বলা হয়, আরেকটা বলা হয়েছে দুই ধরনের মডেল ইউজ করতে পারি, র্যান্ডম আর একটা ফিক্সড। ফিক্সড ইফেক্ট হলো যে যদি আমরা মনে করি যে সবগুলো স্টাডি একই রকম এবং অলমোস্ট সেম এবং কোনো ডিফারেন্স নাই, সব পপুলেশন ইন্টারভেনশন সব কিছু অলমোস্ট সেম, তাহলে আমরা ফিক্সড ইফেক্ট মডেল ইউজ করব। আর না হলে আমরা ওই র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করব। তো এখানে একটা ব্যাপার বলা হয়েছে, ফিক্সড ইফেক্ট মডেলকে আরেকটা নাম হয়েছে কমন ইফেক্ট মডেলও বলা হয়, এটাকে কমন ইফেক্ট বলা হয়। তো এখানে স্ট্যাটিস্টিক্যালি এরকম যে অলওয়েজ ইউজ র্যান্ডম ইফেক্ট মডেল আনটিল ইউ ক্যান প্রুভ দ্যাট there is no that everything is same, এখানে ইন্টারভেনশন পপুলেশন এভরিথিং ইজ সেম, দেন ইউ ক্যান ইউজ ফিক্সড ইফেক্ট মডেল। সো মানে ব্যাপারটা এরকম যে অলওয়েজ র্যান্ডম ইফেক্ট মানে বাই ডিফল্ট র্যান্ডম ইফেক্ট। যদি আমরা এটাকে প্রুভ করতে পারি যে সবগুলো স্টাডি দেখে যে এখানে স্টাডি পপুলেশন ইন্টারভেনশন সবগুলো প্রতিটা স্টাডির মধ্যে, এখানে যেরকম 9টা স্টাডি ছিল, সবগুলো স্টাডির মধ্যে সব কিছু সেম, তাহলে আমরা এটাকে ফিক্সড ইফেক্টে নিতে পারি, ফিক্সড ইফেক্ট ইউজ করতে পারি। আর ফিক্সড ইফেক্টের ক্ষেত্রে সেটা হলো যে যদি আই স্কোয়ার দিয়ে আমরা এটা মেনলি চেক করি যে হেটারোজেনিটি আছে কিনা, হেটারোজেনিটি কম হলে আমরা ফিক্সড ইফেক্ট ইউজ করতে পারি। এখন বিভিন্ন আউটকামের ক্ষেত্রে আবার দেখা যায় হেটারোজেনিটি ডিফারেন্ট লেভেল হয়, আমি এটা নেক্সট দেখাবো। তো ইউজুয়ালি আমরা এই দুই ধরনের মডেল ইউজ করি। তো এখানে আমরা জাস্ট ওয়ান সিঙ্গেল মডেল দিয়ে আমরা আউটকাম রিপোর্ট করেছি। নেক্সট এটা হলো আমাদের আরেকটা স্টাডি, যেটা হলো এরকম বেরিসোগেট ইন হার্ট ফেলিওর, এরকম একটা স্টাডি যে আমরা এফিকেসি অ্যান্ড সেফটি অফ বেরিসোগেট ইন হার্ট ফেলিওর। বেরিসোগেট হলো একটা নতুন ড্রাগ যেটা হার্ট ফেলিওর ইউজ করা হয়। তো সেটার ক্ষেত্রে আমরা এই প্লটগুলো জেনারেট করেছি। ফার্স্ট প্লট এটা একটু ওটার চেয়ে কমপ্লিকেটেড। এখানে আমরা রিস্ক রেশিও ইউজ করেছি, কারণ আমরা ডাইকোটোমাস স্টার্টা হলে রিস্ক রেশিও ইউজ করবো। এখানে ইফেক্টের ক্ষেত্রে আমরা কমন ইফেক্ট, র্যান্ডম ইফেক্ট দুইটা মডেল ইউজ করেছি। মানে ওয়ান প্লটে আমরা দুটা মডেল আমরা দিয়ে দিয়েছি। এখন এই কারণে এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে যারা বিশেষ করে ফার্স্ট প্লটে যারা নতুন তাদের ক্ষেত্রে, কিন্তু এটা ইন্টারপ্রিটেশন অলমোস্ট সেম। যে এখানে আমরা আবার সাব গ্রুপও করেছি, দেখা যাচ্ছে যে হ্যাফ এই দুটোর জন্য আবার আলাদা সাব গ্রুপ করেছি। এইগুলো করার জন্য দেখা যাবে এটা একটু ক্লামজি মনে হতে পারে প্লটগুলোকে,
কিন্তু আলটিমেটলি এখানে যেটা হলো যে আমরা জাস্ট উপরের দিকে দেখার দরকার নেই, আমরা কমন ইফেক্ট, র্যান্ডম, এগুলো হচ্ছে ওভারঅল আউটকাম। আর এখানে আবার সাব গ্রুপের জন্য আলাদা আউটকাম আছে, এখানে বিভিন্ন সাব গ্রুপগুলোর জন্য। তো মানে এখানে হলো যে দুইটা জিনিস, একটা হলো সাব গ্রুপ আমরা নিয়েছি কারণ হার্ট ফেলিওর ক্ষেত্রে দুই ধরনের, মানে মেনলি হ্যাফ প্যাফ, মানে রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। তো এখানে আমরা এই দুইটার জন্য দুইটা সাব গ্রুপ করেছি, যেটা ওইটাতে করিনি। তো এই জন্য একটু কমপ্লেক্স মনে হয়, প্লাস আমরা মডেল ইউজ করছি দুইটা, র্যান্ডম কমন দুইটা। এখানে আউটকামগুলো আমরা দেখতে পাই যে খুব বেশি ডিফারেন্ট না। এখানে আই স্কোয়ার যদি দেখি, মানে হেটারোজেনিটির জন্য আই স্কোয়ার এখানে 0%। তো আই স্কোয়ার যদি 0% হয় তখন দেখা যায় আসলে ওভারঅল হেটারোজেনিটি হলো এটা, ওভারঅল হলো এগুলো, আর এগুলো হলো যে সাব গ্রুপগুলোর জন্য। তো আই স্কোয়ার 0% হলো মানে ফিক্সড ইফেক্ট র্যান্ডম ইফেক্টে খুব বেশি ডিফারেন্স হবে না। আই স্কোয়ার যত বেশি হবে, হেটারোজেনিটি যত বেশি হবে, ওইগুলোর মধ্যে ডিফারেন্স বা ভেরিয়েন্স তত বেশি হবে দুইটা মডেলের মধ্যে। তো এখানে অলমোস্ট কাছাকাছি রিস্ক রেশিও যেটা, এটা সেম, কনফিডেন্স ইন্টারভাল খুব বেশি ডিফারেন্স না, কিন্তু আলটিমেটলি যেটা হলো পি ভ্যালু, এটার হলো দুইটার ক্ষেত্রে পি ভ্যালু র্যান্ডম ইফেক্ট হবে 0.225, মানে হলো এটা মোর দেন 0.05। তারপরে এটা স্ট্যাটিস্টিক্যাল নন সিগনিফিক্যান্ট। আমরা এখানে প্লট, এখানে পি ভ্যালু দেখে বুঝতে পারতেছি, আমরা প্লটের মধ্যে দেখে বুঝতে পারছি 1কে টাচ করে ফেলছে, তার মানে নন সিগনিফিক্যান্ট। এটা আউটকাম ছিল অল কজ মর্টালিটির জন্য। একইভাবে আমরা অনেকগুলো প্লট জেনারেট করেছি। একটা হলো কার্ডিওভাস্কুলার মর্টালিটি, মানে কার্ডিওভাস্কুলার মর্টালিটির ক্ষেত্রেও এখানে কমন ইফেক্ট যেটা, মানে কমন ইফেক্ট হলো যে ওইটা ফিক্সড ইফেক্ট, আর র্যান্ডম ইফেক্টের ক্ষেত্রে এটা হলো পি ভ্যালু 0.019, মানে এটা লেস দেন 0.05, এরকম একটা ব্যাপার। এটা লেস দেন 0.05, কারণ এটা তো 0.01। তো এখন এটা মানে এখান থেকে আমি দেখেও বুঝতে পারছি এরকম ওই লাইনকে টাচ করে না, পার্টিকেল লাইনটাকে টাচ করে না, তার মানে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তো এভাবে আর কি, এগুলো হলো যে ওই ধরনের আমরা দুইটা মডেল ইউজ করেছি, এবং কনফিডেন্স ইন্টারভালগুলো দেখলেও দেখা যাবে যে এটা 1কে টাচ করে নাই, তার মানে এগুলো সিগনিফিক্যান্ট। এখানে সাব গ্রুপ আছে বিভিন্ন রকম, এখানে ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে। এগুলো হলো যে আমরা ওই স্টাডিটার জন্য অনেকগুলো প্লট জেনারেট করেছি, এই সবগুলো ফার্স্ট প্লট আমাদের তৈরি করে প্লট। আমরা যেটা করি যে মেনলি যেইগুলো ইউজ করি, আমরা কোডিং ইউজ করি। অনেকে যারা এখানে যারা অবজারভেশন স্টাডি করছে তাদের আইডিয়া আছে যে SPSS এই ধরনের প্রোগ্রামগুলো ইউজ করে, সফটওয়্যারগুলো। কিন্তু আমরা SPSS বা এগুলো আসলে ফ্লেক্সিবল না, এগুলো খুবই মানে টাইম কনজিউমিং, এবং আমাদের জন্য আসলে আমরা যে ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস করি সেগুলোর জন্য সুটেবল না। আমরা যেগুলো করি মেনলি পাইথন আর ইউজ করি, সেগুলোতে দেখা যায় কোড রান করাতে হয়, আমরা মেনলি কোডে এগুলো কাজ করি। ওরকম ম্যানুয়ালি করতে টাইম বেশি লাগে আমাদের, যেটা হলো আমরা যে ধরনের অ্যানালাইসিস করি। তাহলে এখানে এরকম যে ফার্স্ট প্লট অফ ইনসিডেন্স অফ সিনকপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই রকম। এখানে ফেভার্স, এখানে এই পাশেরটা যদি হয় তাহলে এটা ফেভার্স এক্সপেরিমেন্টাল, এই পাশে হলে মানে এটা লেফট, এটা রাইট। তো লেফট সাইডে হলে এটা ফেভার্স এক্সপেরিমেন্টাল, রাইট সাইডে হলে ফেভার্স কন্ট্রোল। তো এখানে দেখা যাচ্ছে যে বেলসওয়ার্কার দিলে এখানে সিনকোপ হয় রিস্কটা একটু বেশি, রিস্ক রেশিও 1.15, দুটা মডেলের ক্ষেত্রে কমন ইফেক্ট, র্যান্ডম ইফেক্ট। কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যাল নন সিগনিফিক্যান্ট, এটা খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না। পি ভ্যালু আমরা দেখলে মোর দেন 0.05, তাহলে এটা নন সিগনিফিক্যান্ট। এগুলো হলো ফরেস্ট প্লট। ডিফারেন্ট টাইপ অফ প্লট, আমরা ফরেস্ট প্লটের মধ্যে ডিফারেন্ট টাইপের হতে পারে। একটা আমরা প্রথমে দেখলাম, এইগুলো হলো এক ধরনের ফরেস্ট প্লট। এটা হচ্ছে কম্বাইন্ড ফরেস্ট প্লট। সামটাইমস আমরা কম্বাইন্ড ফরেস্ট প্লট জেনারেট করি, যে সবগুলো আউটকামকে নিয়ে একটা প্লট ফার্স্ট প্লটের মধ্যে দেখাতে পারি। তো এটা একটা ফার্স্ট প্লট। এখানে আমরা এটা আরেকটা স্টাডি ক্ষেত্রে, এটা হলো সাবঅ্যাকিউট হেমোরেজের নিয়ে একটা স্টাডি ছিল। তো ওটার ক্ষেত্রে এখানে কম্বাইন্ড ফার্স্ট প্লটের ক্ষেত্রে এখানে এটা রিস্ক রেশিওটা আমরা লগ স্কেলে দিয়েছি, যে এটা হলো যে ভার্টিক্যাল লাইনটা যদি এটাকে টাচ করে তাহলে নন সিগনিফিক্যান্ট, টাচ না করলে সিগনিফিক্যান্ট। এই দুটা টাচ করে নেই এই দুটো আউটকামের ক্ষেত্রে, তো এটা সিগনিফিক্যান্ট। এগুলো পি ভ্যালু লেস দেন 0.05 হবে, কারণ আমরা দেখেই বুঝতে পারতেছি 1কে টাচ করে নেই, কিন্তু এগুলো 1কে টাচ করেছে, নন সিগনিফিক্যান্ট। তো এরকম এটা একটা ফার্স্ট প্লট। আরও একটা ফার্স্ট প্লট আছে যে এটা আরেকটা ফার্স্ট প্লট। এটা হলো আমাদের নেটওয়ার্ক ম্যাটারিক্সের, এটা হলো বেজিয়ান নেটওয়ার্ক ম্যাটারিক্সের প্লট। এটা আরেকটা ডিফারেন্ট ফার্স্ট প্লট। এখানে ওই বেলগুলো দেওয়া নেই, কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে আসলে কোনটা। এটা হলো মিন ডিফারেন্স আমরা ক্যালকুলেট করছি, এবং এটা ক্রেডিবল ইন্টারভাল। একটা ব্যাপার হচ্ছে আমরা এই সবগুলোতে কিন্তু কনফিডেন্স ইন্টারভাল ইউজ করছি, 95% কনফিডেন্স ইন্টারভাল। CI মানে হলো কনফিডেন্স ইন্টারভাল। যারা মানে এই জন্য আমি বললাম যে যারা স্ট্যাটিস্টিক্যালি নিউ, যারা এই বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে এরকম এগুলো
পড়ানো, বিশেষ করে আমাদের এই গ্রুপে তো অনেকেই আছে যারা মানে 3rd ইয়ার 4th ইয়ার, তো তাদের জন্য বলা যে বায়োস্ট্যাটটা খুব ভালো করে দেখে নিতে, কারণ আমাদের প্রজেক্টগুলোতে রান করাতে হলে এই ধরনের অ্যানালাইসিস আমরা প্রতিদিন মানে এগুলো নিয়ে কাজ করি, অ্যানালাইসিসগুলো। তো এই জন্য এগুলো মানে মাস্ট, এগুলো ছাড়া আসলে কাজ হবে না। তো আমরা কনফিডেন্স ইন্টারভাল নিয়ে আমার মনে হয় যে যারা সবাই অলমোস্ট মানে যারা কাজ করেছে তাদের আইডিয়া আছে, যারা আগে কাজ করেছে এই ধরনেরগুলো নিয়ে। কিন্তু এটা নিয়ম মনে হতে পারে, বিশেষ করে যারা এর আগে বেজিয়ান কোনো স্টাডি করে নাই তারা এটার সাথে নতুন পরিচিত হবে যে ক্রেডিবল 95%, ওটা ছিল 95% CI মানে কনফিডেন্স ইন্টারভাল, আর এটা হলো যে 95% ক্রেডিবল ইন্টারভাল। আমি যেটা বলেছি আমরা বেজিয়ান অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা 95% ক্রেডিবল ইন্টারভাল ইউজ করি, যেটা একটু ডিফারেন্ট কনফিডেন্স ইন্টারভাল চেয়ে। আর বেজিয়ান অ্যানালাইসিস আমরা পি ভ্যালু থাকে না, কিন্তু পি ভ্যালু না থাকলেও আমরা এটা মানে পি ভ্যালু নিয়ে আমরা এখানে বেজ ফ্যাক্টর ইউজ করি, আমরা সুক্রা ভ্যালু দিয়ে আমরা এগুলো র্যাঙ্কিং করি। তো সেগুলো নিয়ে আমরা পরে বলবো। তো এখানে এরকম একটা স্টাডি, এটা আমাদের মেনলি হাইপারলিপিডিমিয়া নিয়ে একটা নেটওয়ার্ক ম্যাটারাইস, বেজের নেটওয়ার্ক ম্যাটারাইস, সেখানে আমরা মিন ডিফারেন্স ক্যালকুলেট করেছি কম্পেয়ার টু প্লাসিবো। তো এখানে দেখবো যে এই মিন ডিফারেন্সগুলো এগুলো সিগনিফিকেন্ট, কারণ এগুলো টাচ করে নাই। এখানে মিন ডিফারেন্স আমরা ইউজ করলে কিন্তু বেজ লাইনটা 0 হবে, সরি মানে ভার্টিক্যাল লাইনটা 0 হবে। তো এখানে 0কে টাচ করলে এটা নন সিগনিফিকেন্টের মতো, কিন্তু বেজিয়ানে আবার নন সিগনিফিকেন্ট বলতে কিছু নাই, পি ভ্যালু নাই। তো এই জন্য নন সিগনিফিকেন্ট বলতে আসলে এটা ভ্যালিড না, আমরা যেটা পি ভ্যালু দিয়ে আমরা বলতে পারি যে নন সিগনিফিকেন্ট। ফ্রিকোয়েন্টিস্ট যেটা মানে আমরা ফ্রিকোয়েন্টিস্টে পি ভ্যালু ইউজ করি। তারপরে এখানে আর কি এই এগুলোকে টাচ করেছে এটা, তো এটা মানে ওরকম যদি আমরা ফ্রিকোয়েন্টিস্টের মতো বলি তাহলে সিগনিফিকেন্স না, আর এগুলো টাচ করে নাই। তো এরকম ব্যাপার, নিচেগুলো টাচ করেছে। এর মিন ডিফারেন্স হলো 0কে আমরা মানে এখানে ওইরকম ধরি যে পার্টিকেল লাইনটা। আর যদি রিস্ক রেশিও হিসাব করি, রিস্ক রেশিও, অডস রেশিও, হ্যাজার্ড রেশিও, এই ধরনের টার্মগুলো থাকলে এটা 1 হবে, কারণ রেশিও। তো রেশিওর ক্ষেত্রে মানে যে কোনো একটা সেম জিনিসের রেশিও সামথিং এক্স রেশিও মানে 1, তো এই জন্য রেশিও অলওয়েজ 1। তো 1টা হলো আমরা ওইরকম হিসাবে কম্পেয়ার করি। আর ডিফারেন্স মানে হলো যে কোনো ডিফারেন্স নাই, তার মানে সেম। ডিফারেন্স মানে হলো যে এটা, তো যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে সেম, তার মানে 0। ব্যাপারটা এরকম, এটা এক্সপ্লেনেশনটা হলো এরকম। তাহলে এটা হলো যে আমরা এখন হলো যে আমরা ওইরকম নেটওয়ার্ক ম্যাটারাইসিসের নিয়ে একটু কথা বলবো, কারণ আমাদের নেক্সট যে প্রজেক্ট রান করব এখানে গ্রুপে যারা আছে তারা হোপফুলি আমরা তো অনেকগুলো প্রজেক্ট রান করার প্ল্যান আছে, তাহলে মানে মাল্টিপল নেটওয়ার্ক ম্যাটারাইসিস, বিশেষ করে বেজিয়ান নেটওয়ার্ক ম্যাটারাইসিস আমাদের এখন মানে ফোকাস দেখা যায় যে আমরা নেটওয়ার্ক ম্যাটারাইসিস করলে আমরা বেজিয়ান করি, আর ফ্রিকোয়েন্টিস্ট এখন করি না খুব বেশি। কারণ একটা ব্যাপার হচ্ছে যারা পাবমেড সার্চ করে তারা যদি নেটওয়ার্ক ম্যাটারাইসিস সার্চ করে দেখেছে, দেখবে বেশিরভাগ নেটওয়ার্ক ম্যাটারাইসিস ফ্রিকোয়েন্টিস্টে করেছে, ফ্রিকোয়েন্টিস্ট মেথডে করা। এর কারণ হলো যে ফ্রিকোয়েন্টিস্ট করা ইজি, নাম্বার 1 ফ্রিকোয়েন্টিস্ট করা ইজি, কারণ ফ্রিকোয়েন্টিস্টে আমরা একই ধরনের কনফিডেন্স ইন্টারভাল পি ভ্যালু ইউজ করি, যেই কনসেপ্টটা অলরেডি আমরা মানে এখানে পরিচিত। কিন্তু বেজিয়ান করতে গেলে এটা কনসেপ্টটা পুরোই ডিফারেন্ট, ক্রেডিবল ইন্টারভাল, সুক্রা ভ্যালু, যেগুলোর সাথে খুবই অনেকে এক্সপোজড না। তো এই জন্য দেখা যায় বেজিয়ান খুব বেশি করা মানে পাবমেডও বেজিয়ান নেটওয়ার্ক ম্যানেজ খুব বেশি নাই। এবং যেটা হলো মানে এটা তো অনেকেই জানে যে পাবমেডের যেই ধরনের স্টাডি আছে সেগুলো আসলে অ্যাকসেপ্টেন্স রেট কম, যেগুলো নাই সেগুলো অ্যাকসেপ্টেন্স রেট বেশি, এটা একটা ব্যাপার। নেক্সট হলো যে রিসেন্টলি বিশেষ করে বেজিয়ান অ্যানালাইসিস, এটার একটা ইম্পর্টেন্স হলো যে বেজিয়ান অ্যানালাইসিস আমরা প্রায়র ইনফরমেশন আমরা নিব, প্রায়রকে নিয়ে আমরা এখানে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন আমরা বের করি। আর প্রায়র যদি কোনো থাকে যে প্রায়র ইনফরমেশন, সেটাকে আমরা বেজিয়ান অ্যানালাইসিসে আমরা ইউজ করতে পারি। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা নিউট্রাল প্রায়র নিই, প্রায়র এখানে আমরা খুব ওরকম সিগনিফিকেন্ট কোনোটার দিকে আমরা দিই না, আমরা নিউট্রাল প্রায়র ইউজ করি। কিন্তু বেজিয়ান ব্যাপারটাই হলো এরকম যে আফটার এভরি অ্যানালাইসিস যে আউটকাম পাবে, নতুন যদি আমরা আউটকাম পাই সেটাকে আমরা ওই স্টাডিতে ইনক্লুড করে আমরা আপডেট করতে পারি মডেলটাকে। বেজিয়ান মডেল মানে হলো যে এটাকে কন্টিনিউয়াসলি আপডেট করে, যেটা হলো যারা এআই বা এগুলো নিয়ে কাজ করে, মেশিন লার্নিং, তারা জানে যে মেশিন লার্নিং ব্যাপারটা হলো এরকম, নতুন ডেটা আসলে ওই মডেলটাকে আপডেট করে। মেশিন লার্নিং ব্যাপারটা এরকম, বা এআই যারা এআই ইউজ করে
সেগুলো এআই কিন্তু এরকম যে কন্টিনিউয়াসলি নিজেকে মানে কন্টিনিউয়াসলি আপডেটস ইটসেলফ। তো বেজিয়ান মডেলটাও এরকম যে মানে এই মডেলটা কন্টিনিউয়াসলি আপডেটস ইটসেলফ। তো এরকম একটা ব্যাপার। তো আর এখন এই এআই মেশিন লার্নিংয়ের যুগে বেজিয়ান অ্যানালাইসিস খুবই পপুলার হচ্ছে, এবং যারা হলো এই পাবলিকেশন বা এগুলো দেখে, বিশেষ করে ল্যান্সেটও রিসেন্টলি বেজিয়ান অ্যানালাইসিস নিয়ে একটা স্টাডি বের হয়েছে যে মানে বেজিয়ান মডেল বা এগুলো নিয়ে যে এটা পপুলারিটি এগুলো নিয়ে। তো বেজিয়ান এখন খুবই পপুলার, মানে হট টপিক যে এআই যুগে বেজিয়ান অ্যানালাইসিস এখন খুবই পপুলার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বেজিয়ান অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হচ্ছে বেজিয়ান অ্যানালাইসিস করে যে আমরা কোড লিখি, বেজিয়ান কোডগুলো খুবই কমপ্লেক্স এবং অনেক লেন্দি হয়। সামটাইমস এগুলোতে বাগ থাকলে ডিবাগিং করতে অনেক টাইম লাগে, এবং বেজিয়ান মডেলটাও কম্পিউটেশনে ইন্টেন্সিভ। দেখা যায় ওদের নর্মাল ল্যাপটপে বিশেষ করে দেখা যায় বেজিয়ান মডেল রান করাতে হলে ল্যাপটপ মানে যেটা হয় যে খুবই গরম হয়ে যায়, সিপিইউ গরম হয়ে যায় এবং অনেক টাইম লাগে। এখানে মডেলে আমরা ডেটা দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়। বিশেষ করে আমরা কত সাইকেল রান হবে, বেজিয়ান মডেলগুলো রান করার ক্ষেত্রে আবার আমরা সাইকেল লিমিট করে দিই, কত সাইকেল রান হবে আমার মডেল ফিট হয়েছে কিনা সেটার উপর। যদি মডেল ফিট না হয় তখন সাইকেল আমাদের ইনক্রিজ করতে হয়, যেটাকে আমরা ইটারেশন বলি, আমার প্রোগ্রামিংয়ের ভাষায় ইটারেশন বলি। তো ইটারেশন দেখা যায় ইউজুয়ালি আমরা ইটারেশনে 100,000 ইটারেশন রান করাই বেশিরভাগ মডেল, কিন্তু সামটাইমস এর চেয়েও বেশি ইটারেশন রান করাতে হয়, সামটাইমস 500,000। অনেক সময় রিসেন্টলি একটা আর্টিকেল পাবলিশ হয়েছে বেজিয়ান নেটওয়ার্ক মেটা-অ্যানালাইসিস, ওই জামাতে আমাদের না অন্য একটা গ্রুপের, তারা বেজিয়ান মডেলিংয়ে তারা 1 মিলিয়ন সাইকেল ইউজ করেছে। এতবার মানে এত সাইকেল এই ডেটাগুলোকে রান করাতে হয়। তো এটা খুবই কম্পিউটেশন ইন্টেন্সিভ, এবং এইগুলো কাজ করার জন্য যেটা হয়েছে এগুলো যতটা না সিপিইউ ইন্টেন্সিভ তার চেয়ে মানে জিপিইউ ইন্টেন্সিভ। যারা এগুলো নিয়ে মানে বিশেষ করে এআই মেশিন লার্নিং নিয়ে আইডিয়া আছে তারা জানে যে আসলে ওই কেন জিপিইউ এখন খুবই পপুলার হচ্ছে, কারণ বিশেষ করে জিপিইউ মেকার যারা তাদের এখন হলো স্টক প্রাইস রাইজ করতেছে। এর কারণটা হলো যে এআই বা এগুলো মডেলগুলো ট্রেন করার জন্য জিপিইউ লাগে, সিপিইউর চেয়ে জিপিইউ পাওয়ার বেশি, কারণ এখানে প্যারাল প্রসেসিং জিপিইউতে যেটা হয়েছে প্যারাল প্রসেসিং ব্যাপার যেটা সেটা আর কি জিপিইউতে খুবই ওটাকে ইউটিলাইজ করা যায়, যেটা সিপিইউতে প্যারাল প্রসেসিং নেই। তো এই জন্য দেখা যায় জিপিইউ মেকার বিশেষ করে এনভিডিয়া এখন হলো রিসেন্টলি অ্যাপলকে মানে স্টক প্রাইসে অ্যাপলকে হারে মানে পৃথিবীর মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি হয়ে গেছে। তো জিপিইউ বিশেষ করে আমরা এই বিশেষ করে বেজিয়ান মডেলগুলোতে এরকম যে এগুলো খুবই ইন্টেন্সিভ টাস্ক, এখানে দেখা যায় মডেলগুলো রান করতে অনেক টাইম লাগে। এর কারণটা হলো যে আমরা ইটারেশন সেট করে দিই, আমরা যেটা বললাম যে ইউজুয়ালি এই মডেলটা তো আমি যেটা করেছি 100,000 মানে 1 লাখ সাইকেল রান করেছি মডেলটাকে। তো এরকম মানে এতবার মডেল রান করতে তো আমাদের কম্পিউটার আমরা আমাদের কাছে আমরা জাস্ট ইটারেশন সেট করে দিই, তো ওখানে কম্পিউটার বাকিটা নিজেই করে, কিন্তু করতে দেখা যায় অনেক টাইম লাগে মডেলগুলো করতে। তো এটা আর কি ব্যাপার। তো এগুলোর ক্ষেত্রে কম্পিউটেশন ইন্টেন্সিভ ব্যাপার। তো আর এই ক্যালকুলেশনগুলো আসলে রিসেন্টলি মানে করাটা পসিবল হয়েছে, কারণ আগে এই ধরনের খুব এত ইন্টেন্সিভ টাস্ক হ্যান্ডেল করার মতো কম্পিউটার বা মানে মডেলও ছিল না। বিশেষ করে এগুলোর জন্য আমরা মেনলি যেটা ওই এমসিএমসি মডেল ইউজ করে, তো যেটা এগুলো একটু খুব অ্যাডভান্স টপিক, আমরা এখন এগুলোতে যাবো না। তো এখন ব্যাপারটা হলো যে আমরা নেটওয়ার্ক মেটা-অ্যানালাইসিস ব্যাপারটা হলো যে আমরা যদি এর আগের স্টাডিগুলোতে আমরা যেগুলো দেখিয়েছি বিশেষ করে এটাতেই যদি দেখি, এখানে আমরা 2টা গ্রুপ ছিল, আমরা নর্মাল মেটাতে আমরা 2টা গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে পারবো, এক্সপেরিমেন্টাল ভার্সেস কন্ট্রোল। এখানে কিন্তু আমরা মোর দেন আমরা 2 গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে পারবো না, এখানে অলওয়েজ এক্সপেরিমেন্টাল আর কন্ট্রোল, ইন্টারভেনশন ভার্সেস প্লাসিবো এই ধরনের কম্পারিজন। যদি আমরা মোর দেন 2 করতে চাই তখনই আমাদের নেটওয়ার্ক মেটা-অ্যানালাইসিস ইউজ করতে হবে। যে আমরা মাল্টিপল ইন্টারভেনশনের মধ্যে যদি কম্পেয়ার করতে চাই তো নেটওয়ার্ক মেটা-অ্যানালাইসিস করতে হবে, যেখানে আমরা এখানে অনেকগুলো নেটওয়ার্ক মেটা-অ্যানালাইসিস এরকম লিমিট নেই, এখানে আনলিমিটেড। এখানে আমরা বিভিন্ন অ্যান্টি থ্রম্বোটিক রেজিমেন্টের মধ্যে আমরা কম্পেয়ার করেছি। এখানে দেখা যাচ্ছে যে মানে রেজিমেন্টগুলো প্রচুর, এখানে ডেভিগাট্রান আছে, ডোয়াক প্লাস এস, ডোয়াক প্লাস অ্যান্টিপ্লাটিলেট, ডোয়াক ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট, ক্লোপিডোগ্রেল, অ্যাসপিরিন, অ্যান্টিপ্লাটিলেট মানে অ্যান্টিপ্লাটিলেট আদার দেন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, ওয়ারফারিন, এসে হলো অ্যাসপিরিন, ওয়ারফারিন অ্যান্টিপ্লাটিলেট, ওয়ারফারিন, সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেট, রিভারক্সাবান, ওরাল এরকম বিভিন্ন ধরনের নো থেরাপি, নোয়াক অ্যান্টিপ্লাটিলেট, এরকম বিভিন্ন মডেলের মধ্যে আমরা মানে ইন্টারভেনশন কম্পেয়ার করতে পারি বেজিয়ান মানে নেটওয়ার্ক মেটা-অ্যানালাইসিস মাধ্যমে। এনএমের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। এখন এনএমে 2 ধরনের করা যায়, ফ্রিকোয়েন্টিস্ট বেজিয়ান যেটা আমি আগে বললাম। তো ফ্রিকোয়েন্টিস্ট মডেল হলো একই রকম, পি ভ্যালু কনফিডেন্স ইন্টারভাল ইউজ করি, আর বেজিয়ান করলে আমরা ওখানে ডিফারেন্ট ক্যালকুলেশন করি, যেটা হলো ক্রেডিবল 95% ক্রেডিবল ইন্টারভাল প্লাস
সুক্রা ভ্যালু ইউজ করি, সাথে আমরা বিভিন্ন ধরনের প্লটিং করতে পারি। এটা হলো একটা প্লট যেটা সুক্রা ভ্যালু ইম্পর্টেন্সটা হলো যেটার মধ্যে আমরা প্লটের মাধ্যমে আমরা র্যাঙ্ক করতে পারি, যে এখানে সবচেয়ে উপরে যেটা থাকবে সেটার মানে র্যাঙ্ক হলো তত বেশি, এবং এটার প্রবাবিলিটি মানে এটা প্রবাবিলিটি অফ র্যাঙ্কিং যেটা হলো যে পার্সেন্টেজ হিসাবে এটা ক্যালকুলেট করা হয়। এখানে সুক্রা প্লটে একটা প্রবলেম হলো যে এখানে এক্সাক্ট ভ্যালুটা এখানে প্লটে দেখা যায় না, কিন্তু আমরা সফটওয়্যার থেকে ডেটাগুলো নিতে পারি। তো এখন এটা হলো যে এই ব্যাপার, এই প্লটগুলোতে এটা উপরে যেটা সেটা হলো সবচেয়ে মানে প্রবাবিলিটি অফ র্যাঙ্কিং মানে সবচেয়ে বেশি হবে। বা এটা এখানে কালার কোড থেকে আমাদের নিতে হবে, এটা হলো যে কোনটা হতে পারে, এটা এখানে এই কালার কোড তো ওরাল অ্যান্টিকোয়ালেন্ট প্লাস অ্যান্টিপ্লাটেড এরকম এটা দেখাচ্ছে মনে হচ্ছে কালারগুলোর মধ্যে, যদিও মানে আই এম নট দ্যাট গুড উইথ কালার। তো এটা তো তারপর আদার্স এখানে আসছে, আমরা এই মডেলটাকে পরে আবার আপডেট করেছিলাম, এই ডেটাকে জাস্ট আমি এখানে দেখানোর জন্য দেখলাম যে আসলে একটু আমরা ইনকনসিস্টেন্সি ছিল এখানে, তারপর আমরা ঠিক করেছি এটা। তো এটা ইনিশিয়াল প্লট যেটা, কিন্তু এরকম আর কি আমরা সুক্রা প্লটগুলোর মাধ্যমে আমরা র্যাঙ্কিং করতে পারি, যেটা সবচেয়ে উপরে সেটা হলো মানে প্রবাবিলিটি তত বেশি মানে লাইকলিহুড। তো এই সুক্রা মানে হলো যে সারফেস আন্ডার দ্য কিউমুলেটিভ র্যাঙ্ক এরিয়া, এটা আমরা একটা ইউজ করি, সারফেস আন্ডার কিউমুলেটিভ র্যাঙ্ক এরিয়া। এই ভ্যালু আমরা এখান থেকে আর কি এই ভ্যালুটা আমরা বের করতে পারি, এটা প্লট মাধ্যমে দেখানো হয়েছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা এখানে সুক্রা ভ্যালু পাশাপাশি লিগ টেবিল করি, এটা নেটওয়ার্ক ম্যাটা এসে, কারণ আমরা কম্পেয়ার করার জন্য একটা ফ্রিকোয়েন্সি পেয়ে যান, দুই ক্ষেত্রে আমরা করতে পারি। লিগ টেবিলগুলো হলো যে একটার সাথে একটা হেড টু হেড কম্পেয়ার করা যায়, বিশেষ করে এইটা আরেকটা স্টাডির যে এখানে বিভিন্ন ড্রাগগুলোর মধ্যে কম্পেয়ার করেছে, এটা প্রবলি হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ডায়াবেটিক্স, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, প্লাসিবো, এসি ইনহিবিটর, এআরবি, এভাবে। যদি আমরা দেখি যে আমরা এই প্লাসিবোর সাথে আর কি আমরা মেনলি এটা আমরা যে রিপোর্টিংটা করি মেনলি এই লাইনটাকে আমরা রিপোর্টিং করি আমরা স্টাডিতে, কিন্তু অন্যগুলোকেও আমরা হলো এখানে দেখার জন্য যে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করলে, যেরকম এটা শুধু দেখি এটা হলো ডায়াবেটিক্স ভার্সেস এআরবির মধ্যে কম্পারিজন করতে পারি। এটা করলে আমরা ডায়াবেটিক্স ভার্সেস বিটা ব্লকার, এটা ব্লকার বলতে এখানে বিটা ব্লকার বোঝানো হচ্ছে। তো এরকমভাবে এগুলো হলো যে এটাকে লিগ টেবিল বলা হয়, লিগ টেবিলগুলো মাধ্যমে আমরা মানে এরকম হেড টু হেড কম্পেয়ার করতে পারি যে নেটওয়ার্ক মেটানালাইজ করার পর। আর এটা হলো যে প্লাসিবোর এগেনস্টে আমরা মেনলি কম্প্যারিজনটা কি রিপোর্ট করি, কারণ নেটওয়ার্ক মেটানালাইসিসের ডেটাগুলো খুবই অনেক ডেটা আসে যেগুলো আসলে সবগুলো তো রিপোর্ট করা পসিবল না। তো আমরা মেনলি দেখা যায় প্লটগুলো দিয়ে দিই, জাস্ট হলো আমরা রেজাল্ট সেকশনে কম্পেয়ার টু প্লাসিবো সেই ডাটাগুলোকে শুধু রিপোর্ট করি। এগুলো যারা পরে আমাদের কাজ করি তারা বুঝে যাবে কীভাবে করতে। আর এটা হলো খুবই একটা সিম্পলেস্ট লিগ টেবল। আমরা আর একটা কমপ্লেক্স লিগ টেবল আছে, যে এটা আরেকটা আমাদের জেনারেট করে লিগ টেবল আমাদের স্টাডিরই। তো এটা হলো যে ওই হাইপারলিপিডিমিয়া স্টাডিটার ছিল, তো এটা লিগ টেবলটা কিন্তু আরও কমপ্লেক্স, এবং তার আরেকটা লিগ টেবল আছে আরও কমপ্লেক্স, মানে যত বেশি ইন্টারভেনশন হয়ে যায় তখন লিগ টেবলগুলো খুবই বড় হয়ে যায়। এখানে মানে পুরোটাই মানে অল ওভার দ্য প্লেসেস মানে ডেটা দেখা যায়, পুরোটা মানে স্ক্রিন জুড়ে মানে ডেটা থাকে, তো খুবই কমপ্লেক্স হয়ে যায় তখন। আর নেটওয়ার্ক ম্যাটারিক্স এমনিতেও কমপ্লেক্স, বিশেষ করে নর্মাল ম্যাটা করার ক্ষেত্রে যেটা হলো যারা আমাদের সাথে মানে কাজ করবে তারা আগে প্রিপেয়ার থাকে। বিশেষ করে নেটওয়ার্ক ম্যাটারিক্সের ডেটা এক্সট্রাকশনটা খুবই হেক্টিক হয়, কারণ ওখানে স্টাডি থাকে প্রচুর স্টাডি থাকে। আমরা নর্মাল ম্যাটা করার ক্ষেত্রে যেটা হয় যে ইউজুয়ালি খুব বেশি স্টাডি থাকে না নর্মাল ম্যাটার ক্ষেত্রে। এটা টপিকটা কত ওয়াইড, রিসার্চ কোয়েশ্চেন কত ওয়াইড তার উপর ডিপেন্ড করে দেখা যায় ইউজুয়ালি 20-30 এরকম ইনক্লুডেড স্টাডি থাকতে পারে, সামটাইমস লেস দেন দ্যাট। সামটাইমস এখানে দেখলাম যে 9টা স্টাডি নিয়ে আমরা কাজ করেছি, সামটাইমস মানে 5 to 10 এরকমই থাকে। কিন্তু নেটওয়ার্ক ম্যাটারিক্স এনএমএ খুবই মানে প্রচুর স্টাডি, কারণ এখানে ইন্টারভেনশন গ্রুপ তো মাল্টিপল, তো ওগুলোর জন্য আমরা স্টাডি সবগুলো নিব, তো তখন দেখা যাবে যে স্টাডি অনেক বেশি হবে, এবং সামটাইমস 50, 60, সামটাইমস 100 পর্যন্ত হতে পারে। তো যারা কাজ করবে আমরা সেভাবেই আমরা দেখা যায় যে প্রজেক্টগুলোতে অ্যাড করবো এক্সট্রাকশন টিমে, স্ক্রিনিং টিমে। কিন্তু তারপরও দেখা যায় মানে একটু প্রিপেয়ার থাকতে হবে যে এনএমএ প্রজেক্টগুলোতে ডাটা এক্সট্রাকশন খুবই হেক্টিক হয়, এবং মানে অনেকগুলো স্টাডি থেকে ডাটা নিতে হয়, কারণ নেটওয়ার্ক ম্যাটানালাইসিস মানে মাল্টিপল ড্রাগ মাল্টিপল কম্প্যারিজন স্টাডি বেশি হবে, যেটা নর্মাল ম্যাটাতে আসলে এতটা হয় না। আর সবগুলোই মানে ইন্টেন্সিভ, অ্যানিমে করার ক্ষেত্রে সব কিছু ইন্টেন্সিভ, ডাটা অ্যানালাইসিস ইন্টেন্সিভ যেটা বললাম, ওখানে ডাটা অ্যানালাইসিস করারও ইন্টেন্সিভ হয়ে যায়, বিশেষ করে বেজিয়ান করলে খুবই ইন্টেন্সিভ প্লাস সব কিছুই। কিন্তু ব্যাপারটা হলো যে নেটওয়ার্ক ম্যাটারিক্সে একটা ইম্পর্টেন্স হলো এগুলো আমরা এভরি সিঙ্গেল ডিজিজে আমরা সবগুলো ইন্টারভেনশনকে আমরা কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করার পর এটাকে আমরা র্যাঙ্কিং করতে পারি, যেটা আমরা নর্মাল ম্যাটাতে করতে পারবো না। যেরকম আমরা জাস্ট হার্ট ফেলিয়ার
একটা ড্রাগকে আমরা কম্পেয়ার করবো, সেটা করার পরে আমরা নেটওয়ার্ক মানে নর্মাল ম্যাটার করলে সেটা তো আমরা জাস্ট ওই ড্রাগটা আমরা কম্পেয়ার টু প্লাসিবো আমরা রিপোর্ট করতেছি। তো আমরা যদি এভরি সিঙ্গেল ড্রাগ ইউজড ইন হার্ট ফেলিওর ওটাকে যদি নিয়ে আমরা স্টাডি করি যে হার্ট এভারেজ আমরা মনে করি যে জাস্ট ইমাজিন যে 25 ইন্টারভেনশন বা আমরা 25 ধরনের ড্রাগ যদি আমরা হার্ট ফেলিওর দিই ইউজ করি, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ARB, এসি ইনহিবিটর, সেকুবিট্রি বালসারেটন, এরকম যত ধরনের ড্রাগ আছে সবগুলোকে নিয়ে যদি আমরা করি যে অল দ্য ড্রাগ ইউজড ইন হার্ট ফেলিওর এই ধরনের একটা স্টাডি করি নেটওয়ার্ক মেটা অ্যানালিসিস, তাহলে দেখা যাবে যে হার্ট ফেলিওর সবগুলো ড্রাগের একটা র্যাঙ্কিং করতে পারবো যে কোনটার ইফেক্টিভনেস কীরকম এই ধরনের। এখন এখানে শুধু হার্ট ফেলিওর হলে রিসার্চ কোশ্চেনটা খুবই ওয়াইড হয়ে যায় এবং এই ধরনের স্টাডি সামটাইমস নাও পাওয়া যেতে পারে, খুবই ওয়াইড হয়ে যাবে আর এটা ফিজিবল হবে না। তো আমরা এটাকে ন্যারো করে ফেলবো, দেখা যায় যে আমরা সামটাইমস এটাকে ন্যারো করি যে হার্ট ফেলিওর অ্যান্ড সিকিডি এভাবে করলে এটাকে আমরা মানে ন্যারো করতে পারি। আর ডায়াবেটিস মেলাটাস অ্যান্ড পেশেন্ট গ্রুপটাকে আমরা ন্যারো করে ফেললে যেরকম ইন পেশেন্টস উইথ হার্ট ফেলিওর অ্যান্ড সিকিডি তখন দেখা যাবে ন্যারো হয়ে যাবে, পেশেন্ট মানে হার্ট ফেলিওর থাকবে, সিকিডি থাকবে। তো এই ধরনের স্টাডি কম আছে তখন দেখা যাবে এটা মানে ফিজিবল হবে। আর ইন পেশেন্টস উইথ ডায়াবেটিস মেলাটাস অ্যান্ড হার্ট ফেলিওর মানে একই পেশেন্টে ডায়াবেটিস থাকবে, হার্ট ফেলিওর থাকবে, এই ধরনের পেশেন্টে আমরা এফিকেসি মেজার করতে চাচ্ছি। তখন দেখা যাচ্ছে পেশেন্ট গ্রুপ ন্যারো হয়ে গেলে তখন আমাদের জন্য এটা লেস ইন্টেন্সিভ হবে এবং মোর ফিজিবল হবে। তো এবার আমরা কাজ করি বা আমরা কোশ্চেনগুলো সেট করি। তো আমার মনে হয় যে ভালো একটা ওভারভিউ দিতে পারলাম এবং আমরা এটা হলো যে মেনলি ওভারভিউ সেশন। তারপর আমরা আরও বিশেষ করে স্ক্রিনিংয়ের জন্য তো আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি, স্ক্রিনিং ভিডিও অলরেডি আপলোডেড ডান। নেক্সট আমরা ডাটা এক্সট্রাকশন যেটা হলো খুবই ইন্টেন্সিভ, খুবই মানে যেটা হয় যে মেটা অ্যানালিসিস বা নেটওয়ার্ক মেটা অ্যানালিসিস যাই বলি আমরা, সেটার ব্যাকবোন হলো ডাটা এক্সট্রাকশন। কারণ ডাটা ক্লিন না হলে আসলে মানে পুরো প্রসেসটাই মানে এটা আর কি এরকম ইফেক্টিভ হয় না, ডাটা এক্সট্রাকশন যদি মানে ইফেক্টিভ না হয়। তো এখানে ডাটা এক্সট্রাকশন আমরা দেখা যায় রিগোরাস মডেল ইউজ করে এখানে রিগোরাসলি করতে হবে এবং দেখা যাবে যে আমরা কোঅর্ডিনেটর রাখবো যারা ডাটা এক্সট্রাকশন করবে তারা করবে, বিশেষ করে আর কোঅর্ডিনেটর থাকবে যারা চেক করবে এগুলোকে যে ঠিকভাবে রান হচ্ছে কিনা সব কিছু। তো এই ব্যাপারগুলো। সো থ্যাংক ইউ ফর জয়নিং। আর আজকের ক্লাসেও ভাইয়া মেনলি এগুলো আইডিয়া দিয়েছে, আমি আরও প্র্যাকটিক্যালি আমাদের যে কাজ করি সেগুলো আরও প্লটগুলো দেখালাম। বিশেষ করে আমি এখানে যে প্লটগুলো দেখি সবগুলো আমার করা এবং অলরেডি অনেকগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, অলরেডি অনেকগুলো সাবমিটেড আছে, আমরা কাজ মানে ওয়ার্ক আন্ডার প্রোগ্রেস। তো এরকম। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।